সকলকে শুভ সন্ধ্যা। আমরা আজকে ক্লাস শুরু করি। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। দেখুন তো স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমরা এতদিন তো অনেক রকম শব্দরূপ পড়লাম। অকারান্ত পুংলিঙ্গ, ইকারান্ত পুংলিঙ্গ, কারান্ত স্ত্রীলিঙ্গ, সব রকম পড়লাম। আগের দিন ক্লাসে আমরা কিছু দেখেছি শব্দরূপ। এবারে আমরা কয়েকটি ধাতুরূপ দেখব। মূলত দুটো ধাতু আছে। তো এই ধাতু যে আমরা যেটা দেখছি, ধাতু রূপ যেটাকে বলছি, তো তার আগে এই ধাতুরূপ জানার আগে আপনাদের কয়েকটা সামান্য কথা যেটা বলবো সেটা হলো যে ধাতু সামান্যভাবে এমনি পরস্মৈপদী, আত্মনেপদী এবং উভয়পদী তিনটে ধাতুরূপ হয়। এবার এর মানে কি সেগুলো পরে আপনাদেরকে জানাবো। আপাতত আচ্ছা, আপনাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? একটু বলুন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, এটা ঠিক আছে। আচ্ছা, তো দেখুন এখানে ধাতু বলতে কি বোঝানো হচ্ছে। শব্দ বলতে আপনারা জানেন মোটামুটি শব্দরূপ মানে কি। একটা শব্দ থাকে, অকারান্ত আকারান্ত এরকম শব্দ থাকে। সে শব্দগুলির রূপ বিভিন্ন আমরা দেখেছি, বিভিন্ন পিডিএফ আমরা শেয়ার করে সেগুলো দেখেছি। ধাতু বলতে ক্রিয়াকে যে বলে, ক্রিয়াবাচক, সেই হচ্ছে মূলত ধাতু। ক্রিয়ার বাচক মানে ক্রিয়া বলতে যে কোনো ক্রিয়া, সেইটাকে যে বলে সে হচ্ছে ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক প্রকৃতিকে ধাতু বলা হয়। যেমন উদাহরণ কি, ক্রিয়াবাচক প্রকৃতি বলতে কি রকম বোঝাচ্ছে দেখুন। এখানে যে স্লাইডটা আমি শেয়ার করেছি তার প্রথমে দেখুন লেখা আছে ভূ সত্তায়াম। ভূ সত্তায়াম মানে ভূ ধাতু সত্তার্থক, সত্তা অর্থবাচক ভূ ধাতু, সত্তা অর্থবাচক ভূ ধাতু। তাহলে এই সত্তা শব্দের অর্থ কি? সত্তা শব্দের অর্থ হচ্ছে থাকা।
থাকা, এটা হচ্ছে অর্থ। হওয়া, থাকা, এরকম ধরনের অর্থ আমরা সামান্যভাবে বুঝি। তো এই যে অর্থ, এই অর্থটা তাহলে এই যে আমরা বলছি যে থাকা, তাহলে এখন বললাম যে ভূ সত্তায় অর্থাৎ হওয়া অর্থ, থাকা অর্থ, এরকম সামান্য অর্থ আমরা বুঝি। তো আগের দিন আপনি যে প্রশ্ন করেছিলেন প্রবল বহু বা তাপস বহু যে কোনো এক সম্ভবত জিজ্ঞেস করেছিলেন যে এই যে অস্থি আর ভবতির মধ্যে পার্থক্য কি। অস্থি হচ্ছে ওই থাকা, অস্থি। হ্যাঁ, আর হ্যাঁ, আর হচ্ছে ভবতি মানে হচ্ছে বৃষ্টি ভবতি, হ্যাঁ, পূজা ভবতি মানে পুজো হচ্ছে, হওয়া, এইরকম অর্থ বোঝানো হচ্ছে। এই যে হওয়া মানে এই যে একটা কন্টিনিউয়েশন কাজের, হওয়া মানে তো একটা ক্রিয়া। পূজা ভবতি মানে কি, পূজা একটা পূজা হচ্ছে, তো হওয়া তো একটা ক্রিয়া, মানে কাজটা চলছে। তো সেই ক্রিয়ার বাচক হচ্ছে ভূ, এবং সেই ভূ ধাতুর প্রকৃতি মানে ভূ সত্তায়াম, এই পুরোটাকে ওই জন্য আমরা বলছি ধাতু। ভূ ধাতু সেইটা ক্রিয়ার বাচক, ক্রিয়ার বাচক, ক্রিয়া বলতে এখানে হওয়া হচ্ছে ক্রিয়া। এই যে কাজটা হচ্ছে সেই ক্রিয়ার বাচক হিসেবে আমরা বলছি যে এটা ভূ ধাতু। তেমনি ডুক্রিকরণে ক্রিধাতু, করোতি, করোতি একটা শব্দ, একটা রূপ করোতি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কি, করোতি মানে কি, এই যে কাজ করছি, অহম কার্যং করোমি, আমি কাজ করছি। এই যে কাজ করা, এই করা যে অর্থটা, এইটা হচ্ছে, এই যে অর্থটা আপনি জানছেন কিভাবে, কারণ এই যে অহম কার্যম এই পর্যন্ত বললে আপনার কোনো অর্থবোধ হবে না বাক্য থেকে। অহম কার্যম, কার্যম মানে হচ্ছে কাজ, যে কোনো কাজ হতে পারে। অহম কার্যম, অহম মানে আমি, কার্যম মানে কাজ, তাহলে আমি কাজ, এই পর্যন্ত বললে আপনার বাক্যে কোনো অর্থবোধ হবে না। আপনাকে তারপরে একটু কিছু বলতে হবে যার দ্বারা সেই বাক্যের সমস্ত অর্থটা আমরা বুঝতে পারি। অহম কার্যম করোমি, আমি কাজ করছি। তাহলে এই যে কাজ করা, এইটা তো একটা ক্রিয়া, সেই ক্রিয়াকে বলছে কে, ক্রি ধাতু। সেই জন্য ক্রি ধাতু হলো ক্রিয়ার বাচক, সেই জন্য ক্রিয়ার বাচক যে হবে তাকে সামান্যভাবে আমরা ধাতু বলে জানবো। এবারে কি বললাম, ধাতু তিন প্রকার হয়, এটা আপনারা জেনে নিন, পরস্মৈপদী, আত্মনেপদী এবং উভয়পদী। এবার এটাকে কেন পরস্মৈপদী, আত্মনেপদী এবং উভয়পদী বলা হয়, এক মিনিট। এবার এটাকে কেন পরস্মৈপদী বা আত্মনিপদী বলা হয়, সেই চর্চাটা এখন আমরা করব না। তার কারণ এটা করতে গেলে আপনাকে ব্যাকরণের একটু বিশদ বিষয়টা জানতে হবে। সেখানে আপনাকে অনেক কিছু সূত্র একটু জানতে হবে, তারপরে আপনি জানতে পারবেন যে এটাকে পরস্মৈপদী কেন বলে, আত্মনেপদী কেন বলে, উভয়পদী কেন বলে। তো সামান্যভাবে আপনি জেনে রাখুন যে ধাতু এক ধরনের ধাতু, এ ভূ ধাতু, এটা এক প্রকৃতির ধাতু। এই ধাতুর এক ধরনের রূপ, ঠিক আছে। আবার আরেকটা ধাতু আছে এর পরে, সেব ধাতু, সেবা করা, সেই ধাতুর আরেক রকম রূপ। এবার ওইটা একটা পরস্মৈপদী এবং একটা উভয়পদী, এই আত্মনেপদী, এই দুটো আপাতত আমরা জানবো। তারপরে এই আজকে দুটো জানার পরে একটা উভয়পদী ধাতু আছে ক্রি ধাতু, সেইটা জানবো। তো মোটামুটি তিনটে আপনাদের কভার হয়ে যাবে। এবার পরস্মৈপদী, আত্মনেপদী এবং উভয়পদী কেন হয় সেটা আমি পরে বলবো, সে বিষয় অনেক বিস্তৃত আছে, সেটাই জন্য বলছি। সামান্যভাবে মনে রাখুন ধাতু তিন প্রকার হতে পারে, একটা পরস্মৈপদী, আত্মনেপদী এবং উভয়পদী, তিন প্রকার ধাতু হয়। এবারে ধাতু তাহলে আমরা জানলাম তিন প্রকার হলো, ক্রিয়াবাচককে আমরা বলছি ধাতু, ক্রিয়া বলছে যে তার যে প্রকৃতি হয় তাকে ধাতু বলা হয়। এবার লকার, লকার মানে হচ্ছে কোন অর্থে আসছে, এই যে ভূ ধাতু, তাহলে ভূ ধাতু আপনি প্রয়োগ করবেন কিভাবে, ধরুন ভূ ধাতু দিয়ে একটা কাজ আপনি বোঝাচ্ছেন হওয়া। এখন আপনার প্রশ্ন হতে পারে যে হ্যাঁ স্যার হচ্ছে, এবার এটা তো বর্তমান কালেও হচ্ছে, ভবিষ্যৎকালেও হতে পারে, আবার প্রাচীনকালে হয়েওছে, অতীতে হয়েওছে। তাহলে এই যে আমরা তিন রকম অবস্থা বোঝাচ্ছি, প্রাচীন কাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, তাহলে এই কালের পরিচ্ছেদে মানে কালের ব্যবচ্ছেদে এই ধাতুর কিছু রূপ তৈরি হয়েছে। আবার অনুজ্ঞা, আদেশ, বিধি,
ক্রিয়া নিষ্পত্তি, এইরকম অনেক রকম বিষয় রয়েছে। সেই বিষয়ে সেই লকার তৈরি হয়েছে। লকার বলতে হচ্ছে ধাতুর এক ধরনের রূপ, মানে রূপ বলতে কোন সময়তে কি হবে, একটা ধাতুর লকার তৈরি হয়েছে। সেই লকারে আমরা কি বলছি, এই লকারে ধাতুর এই রূপ, মানে এই সময়তে, মানে ধরুন বর্তমান কালে লট লকার, অর্থাৎ লট লকারে যে রূপ আমরা দেখব সেটা বর্তমান কালেই হবে, মানে যে অর্থটা বোঝাবে সেটা বর্তমান কালিক অর্থ বোঝাবে। এবং সেটা যখন আমি অন্য একটা রূপ দেখব, তখন আমি সেটা বলবো যে ভূধাতুর রূপটাই অতীতকালে আমরা এইরকম দেখছি। এইরকম ভাবে আমরা অর্থগুলোকে বুঝবো। তো আপনাদের এখানে তো সমস্ত কিছু 10টা লকার তো দেখানো সম্ভব না, ওই জন্যে 4টি বা 5টি লকার আছে। তো আমরা আস্তে আস্তে একটু দেখি যে এইটাতে কেমন ভাবে আমরা রূপগুলোকে পাচ্ছি। দেখুন, এটা আপনারা জানেন সবাই যে বচন 3 প্রকার আছে, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। 3টে বচন আছে। তো এক বচন এক সংখ্যাকে বোঝায়, একটা জিনিসকে বোঝায়। দুই বচন মানে দুই সংখ্যাকে বোঝায়। বহু বচন মানে দুইয়ের অধিক সংখ্যাকে বোঝানো হবে। আচ্ছা, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। তো উত্তম পুরুষ আপনারা জানেন যে উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, এরা। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা। তো ইউষ্মৎ শব্দ পড়িয়েছি, ইউষ্মৎ শব্দ হচ্ছে মধ্যম পুরুষ, তুমি, তোমরা। উত্তম পুরুষ হচ্ছে অসমৎ শব্দ, আমি, আমার, এই ধরনের অর্থ বোঝাবে। বাদ বাকি যা রয়েছে সব প্রথম পুরুষে, রামহ, শ্যামহ, সাহ, সা, যা হবে সেগুলো সব প্রথম পুরুষে। এবারে আমরা যখন পড়বো এগুলো আমরা মনে রাখবো কি করে, এইভাবে। এখানে দেখবেন একটা এরকম, এটা কিছু করার নেই, এটা তো আপনি ওই আগে আমরা পড়েছি তি তসন্তি সি থাস্থা মি বসমাস, এরকম ভাবে পড়েছি। কিন্তু সে একটা মুখস্থ করার আপনার ধাঁচ থাকতে পারে। আর আপনি যদি সেরকম না চান, তাহলে যদি এমনি মনে রাখতে চান, তাহলে এইভাবে পড়তে হবে যে ভূ সত্তায়াম ভূ ধাতু লট লকার, মানে বর্তমান কাল। ঠিক আছে, প্রথম পুরুষে এক বচনে, এই যে প্রথম পুরুষ এবং এটা হলো এক বচন। তাহলে ভূ ধাতুর লট লকারে প্রথম পুরুষের এক বচন কি, ভবতি। দুই বচন কি, ভবতঃ। বহু বচন কি, ভবন্তি। মধ্যম পুরুষের এক বচন কি, ভবসি। দুই বচন কি, ভবথঃ। বহু বচন কি, ভবথ। উত্তম পুরুষ, উত্তম পুরুষের এক বচন কি, ভবামি, ভবাবহ, ভবামহ। তাহলে এটা দ্বিবচনে, এটা বহু বচনে। তাহলে এখন পড়বো আমরা কিরকম পড়বো, ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবথ, ভবামি, ভবাবহ, ভবামহ। এটা হয়ে গেল ভূ সত্তায়াম, ভূ ধাতুর লট লকার, বর্তমান কাল। ভবতি প্রথমার এক বচনে, প্রথম পুরুষের এক বচনে। ভবতঃ প্রথম পুরুষের দ্বিবচনে। ভবন্তি প্রথম পুরুষের বহু বচনে। মধ্যম পুরুষের এক বচনে ভবসি, মধ্যম পুরুষের দুই বচনে ভবথঃ, মধ্যম পুরুষের বহু বচনে ভবথ। উত্তম পুরুষের এক বচনে ভবামি, উত্তম পুরুষের দুই বচনে ভবাবহ, উত্তম পুরুষের বহু বচনে ভবামহ। এটা হয়ে গেল লট লকার, মানে বর্তমান কাল। এবারে লোট লকার। লোট লকারটা কি, লট তো বুঝলাম, বর্তমান কাল হলো। লোট লকার হচ্ছে অনুজ্ঞা ও আদেশ, মানে আদেশ বা অনুজ্ঞা। হ্যাঁ, মানে ধরুন আমি বললাম যে পূজাটা করো, হ্যাঁ, আর পূজাটা করো মানে পূজাটা তুমি আপনি আদেশ দিচ্ছেন বা অনুজ্ঞা করছেন যে পূজাটা করো বা পূজাটা করো, দুটোই হতে পারে, আদেশ বা অনুরোধ, যা হবে অনুজ্ঞা। তাহলে পূজাম করো তু, পূজাম করো তু মানে পূজাটা করো। তাহলে পূজাম করোতি আর পূজাম করোতু। পূজাম করোতি মানে বর্তমান কালে পূজা করছে, পূজাম করোতু মানে ওটা আদেশ বা অনুজ্ঞা, যে হ্যাঁ পুজোটা করো, তোমার পুজোটা করা দরকার, তুমি পুজোটা করো। তো এইরকম অনুজ্ঞা বা আদেশ বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে লোট লকার। তাহলে লোট লকার হচ্ছে একটা বর্তমান কালে যেরকম লট লকার হয়, ওই রকম আদেশ বা অনুজ্ঞা বোঝালে লোট লকার ব্যবহার হয়। তাহলে লোট লকারে দেখুন সেই একই ভূ ধাতু, যার লট লকারে আমরা রূপ দেখলাম ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবত, ভবামি, ভবাবহ, ভবামহ, এই রূপ দেখলাম। কিন্তু এই একই রূপ কিন্তু লোট লকারে থাকবে না। লোট লকারে আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরুষের এক বচনে রূপ হয়ে গেল কি,
ভবতু। এবার এগুলো কেন হয় আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে এই যে রূপগুলো চেঞ্জ হচ্ছে কেন? কারণ প্রত্যেকটি লকারে ভূ ধাতুর পরে একটা করে কিছু কিছু প্রত্যয় আসে। হ্যাঁ, সেই প্রত্যয়গুলি এসে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে এক একটা রূপ ধারণ করে, সেই রূপটাই আমরা মুখস্থ করে পড়ছি। যেমন ভবতী, এখানে তি প্রত্যয় রয়েছে, পকার চলে গেছে, যে তি পড়ে থাকছে, ভূ ধাতুর পরে তি প্রত্যয় এলো, তারপরে সূত্রের মাধ্যমে প্রক্রিয়া হয়ে অব আদেশ হলো, ভূ অব তি, ভ অব তি, ভব তি, এরকম ভাবে ভবতী রূপ সিদ্ধ হয়, মানে রূপ তৈরি হয়। তো সেই জন্য নিষ্পন্ন রূপ আমরা দেখছি, ভবতী, ভবতঃ, ভবন্তি, এই প্রত্যেকটি রূপ নিষ্পত্তি প্রক্রিয়া রয়েছে। সেই নিষ্পত্তি প্রক্রিয়া আমি এটা হয়ে গেলে আমি আপনাদের একটা ভবতীটা দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে, আপনাদের জানতে ইচ্ছে হতে পারে। আচ্ছা, তারপরে দেখুন লোট লকারে প্রথম পুরুষের এক বচনে ভবতু, দ্বিবচনে ভবতাম, বহুবচনে ভবন্তু। তাহলে ভবতু, ভবতাম, ভবন্তু। মধ্যম পুরুষে ভব, ভবতম, ভবত। উত্তম পুরুষে ভবানি, ভবাব, ভবাম। তাহলে লোট লকারটা কি হবে? ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতম, ভবত, ভবানি, ভবাব, ভবাম। এটা হয়ে গেল লোট লকার। তাহলে লট লকার কি হলো? ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবথ, ভবামি, ভবাবহ, ভবামহ। তেমনি লোট লকারে অনুজ্ঞা বা আদেশ বোঝালে ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতম, ভবত, ভবানি, ভবাব, ভবাম। এটা হয়ে গেল লট এবং লোট। এবারে আমরা দেখব লং লকার। লং, তো লং লকারের অর্থ কি? লং লকার কিভাবে ব্যবহৃত হয়? তাহলে লং হচ্ছে অতীতকাল বোঝায়। অতীতকাল মানে যেটা হয়ে গেছে, যে ঘটনা ঘটে গেছে, যে জিনিসটা হয়ে গেছে, সেটা হচ্ছে অতীতকাল। তাহলে অতীতকালে সেই একই ভূ ধাতু, তার রূপ কি হয়ে যাবে? প্রথম পুরুষের এক বচনে অভাবত, 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 অভাবতাম, অভাবন। প্রথম পুরুষের এক বচনে অভাবত, প্রথম পুরুষের দ্বিবচনে অভাবতাম, প্রথম পুরুষের বহুবচনে অভাবন। মধ্যম পুরুষের এক বচনে অভাবহ, মধ্যম পুরুষের দ্বিবচনে অভাবতম, মধ্যম পুরুষের বহুবচনে অভাবত। উত্তম পুরুষের এক বচনে অভাবম, অভাবাব, অভাবাম। তাহলে অভাবত, অভাবতাম, অভাবন, অভাবহ, অভাবতম, অভাবত, অভাবম, অভাবাব, অভাবাম। এ হয়ে গেল লং লকার। তাহলে এটা হলো অতীতকালের। অতীতকালে, অতীতকাল বোঝালে ভূ ধাতুর আমরা এইরকম প্রয়োগ করতে পারি। এবারে আমরা দেখব বিধিলিং লকার। বিধিলিং। আচ্ছা, বিধিলিং তাহলে এর অর্থ কি? বিধিলিং শব্দের অর্থ কি? বিধিলিং হলো উচিত অর্থে। উচিত অর্থে, এটা হওয়া উচিত, এটা করা উচিত, এইরকম অর্থে। তাহলে কি হবে? আমি বলছি সরস্বতী পুজো প্রত্যেকটি বিদ্যালয়ে হওয়া উচিত, তাহলে কি বলতে হবে? সরস্বতী পূজা প্রত্যেকম বিদ্যালয়ে ভবেত। মানে কি? সরস্বতী পুজো প্রতিটি বিদ্যালয়ে হওয়া উচিত। তাহলে উচিত অর্থ বোঝালে আমরা বিধিলিং লকার প্রয়োগ করি। এবং এই যে লকারগুলো রয়েছে, এই লকারগুলি কিন্তু মানে এই লকারের যে নামগুলি শুনছেন, এই 10 লকার কিন্তু সমস্ত ধাতুতে, প্রায় 4000 ধাতু আছে সংস্কৃত ব্যাকরণে, সংস্কৃত বাংময়ে। সেই 4000 ধাতুর মধ্যে কিন্তু সমস্ত ধাতুর কিন্তু মিনিমাম এই আপনি এই মানে 10টি ভেদ কিন্তু পাবেনই। এই লট, লোট, লং, বিধিলিং, দৃঢ়, এইরকম আরো আছে। তো আমরা এমনি জাস্ট জানার জন্য আপনাদের এই কয়েকটা দেখাচ্ছি। মোটামুটি এইটাই, যে একটা অতীতকাল, একটা ভবিষ্যৎকাল, একটা বর্তমানকাল, একটা অনুজ্ঞা, একটা উচিত অর্থে, এই 5টা মোটামুটি আমরা এখানে দেখাচ্ছি। আরো আছে 10টা, আরো 5টা আছে, সেগুলো আপনারা পরে ইন্টারেস্টেড হলে আপনারা দেখে নেবেন। তাহলে এটা হচ্ছে উচিত অর্থে। তাহলে উচিত অর্থে হলে সেই একই ভূ ধাতু,
যারা আমরা ভবতি ভবতকা ভবন্তি রূপ দেখেছি, সেই ভূ ধাতুরই প্রথম পুরুষের এক বচনের রূপ হচ্ছে ভবেত, প্রথম পুরুষের দুই বচনের রূপ হচ্ছে ভবেতাম, প্রথম পুরুষের বহু বচনের রূপ হচ্ছে ভবেয়ুঃ, মধ্যম পুরুষের এক বচনের রূপ হলো ভবেহে, মধ্যম পুরুষের দুই বচনের রূপ হলো ভবেতম, মধ্যম পুরুষের বহু বচনের রূপ হলো ভবেতা, উত্তম পুরুষের এক বচনের রূপ হলো ভবেয়ম, উত্তম পুরুষের দুই বচনের রূপ হলো ভবেবা, উত্তম পুরুষের বহু বচনের রূপ হলো ভবেম। তাহলে ভূ ধাতুর বিধিলিঙ্গ লকারে ভবেত, ভবেতাম, ভবেয়ুঃ, ভবেহে, ভবেতম, ভবেতা, ভবেয়ম, ভবেবা, ভবেম। এটা হয়ে গেল বিধিলিঙ্গ লকার, যার অর্থ উচিত, অর্থে উচিত, এটা করা উচিত, এটা হওয়া উচিত, এই অর্থে। তারপরে আমরা শেষ যেটা দেখবো সেটা হচ্ছে লৃট লকার, লৃট, লয় রিট, লৃট, এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ, আগামীতে করা হবে, ওই দিন আগামীকাল করা হবে, এত তারিখে এই কাজটা করব, এই জিনিসটা হওয়া উচিত, হওয়া হবে, তো এই উচিত নয়, হবে। তো এই যে আগামীকাল বা যেটা আজকে হচ্ছে না, অন্যদিন যেটা হবে, আগামীতে যে কাজটি করা হবে, সেই যে ভবিষ্যৎ অর্থ, সেই ভবিষ্যৎ অর্থই হলো এই দৃঢ় লকারের অর্থ। আমরা যেটা বলি ভবিষ্যৎকাল, সেই ভবিষ্যৎকালই, ভবিষ্যৎ অর্থই হচ্ছে দৃঢ় লকারের অর্থ। তো এখানে ভূধাতু সেই একই ভূধাতু, তার দৃঢ় লকারে রূপ দেখবো আমরা প্রথম পুরুষের এক বচনে ভবিষ্যতি, দ্বিবচনে ভবিষ্যতঃ, বহুবচনে ভবিষ্যন্তি, মধ্যম পুরুষে ভবিষ্যসি, ভবিষ্যথঃ, ভবিষ্যথ, উত্তম পুরুষে ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। এটা হয়ে গেল দৃঢ় লকারে। তাহলে প্রথম পুরুষের এক বচনে ভবিষ্যতি, দ্বিবচনে ভবিষ্যতঃ, বহুবচনে ভবিষ্যন্তি, মধ্যম পুরুষের এক বচনে ভবিষ্যসি, মধ্যম পুরুষের দ্বিবচনে ভবিষ্যথঃ, মধ্যম পুরুষের বহুবচনে ভবিষ্যথ, উত্তম পুরুষের এক বচনে ভবিষ্যামি, দ্বিবচনে ভবিষ্যাবহ, বহুবচনে ভবিষ্যামহ। এবারে ধরুন একটা করে যদি এখানে উদাহরণ দেওয়া যায় তাহলে কেমন হবে। ধরুন প্রথমে লট লকারটা বললাম, তো তাহলে লট লকারে প্রথমের এক বছর, প্রথম পুরুষের এক বছরে কি আছে, ভবতি। তাহলে আমি বললাম তত্র মানে সেখানে, বিদ্যালয়ঃ, বিদ্যালয়ঃ, তত্র বা তস্মিন বিদ্যালয়ে পূজা ভবতি। তাহলে পূজা কোথায়, পূজা প্রথম পুরুষ, প্রথম পুরুষের এক বচন। কেন? তার কারণ হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা সমস্ত সব প্রথম পুরুষের মধ্যে পড়বে। তাহলে পূজা মানে হচ্ছে যে পূজা, বিগ্রহকে রেখে আমরা যে পূজা করি, অর্চনা করি, তাহলে সেটা হলো পূজা, প্রথম পুরুষে চলে যাবে। কারণ ওটা আমি, আমরাও নই, তুমি, তোমরাও নই, সেই জন্য ওটা উপরে চলে যাবে, প্রথম পুরুষে চলে যাবে। তাহলে প্রথম পুরুষে চলে গেল, তাহলে পূজা প্রথম আর এক বচনে রয়েছে লতা শব্দের মতো। তাহলে এক বচনে এখানে আমাদের লট লকারে কি বসবে, ভূধাতুর ভবতি। তাহলে পূজা ভবতি। তারপরে পূজা শব্দ কেমন চলে, রমা শব্দের মধ্যে, রমা, রমে, রমাহ। পূজা, পূজে, পূজাহ। তাহলে পূজা ভবতি, পূজে ভবতঃ, পূজাহ ভবন্তি। ধরুন একটি গ্রামে দুটি পুজো হচ্ছে, তাহলে আমরা কি বলবো, তস্মিন গ্রামে বা তত্র গ্রামে পূজে ভবতঃ, দুটি পুজো হচ্ছে। পূজে কেন বললাম, কারণ পূজা শব্দ আকারান্ত, আকারান্ত আমরা শব্দ পড়েছি রমা শব্দ। তো রমা শব্দের প্রথমার দ্বিবচন বলতে হবে, দুটো পুজো হচ্ছে। তাহলে পূজা, পূজে, তাহলে পূজে হলো, এবার ক্রিয়াপদ বসাতে হবে। ক্রিয়াপদ কি, ভূ ধাতু হচ্ছে ক্রিয়া, তাহলে হওয়া অর্থ হচ্ছে ক্রিয়া, হওয়া যে ক্রিয়া সেটা হলো ভূ ধাতু।
সেই ক্রিয়া কি হবে, ধাতু কি হবে, ক্রিয়াবাচক ধাতু কি হবে, ভূধাতু। তাহলে ভূধাতুর লট লকারে বর্তমান কালে পুজো হচ্ছে, তাহলে তার প্রথম পুরুষের দ্বিবচনে হলো ভবতঃ। তাহলে পূজে ভবতঃ, তাহলে পূজা ভবতি, পূজে ভবতঃ, পূজাহা ভবন্তি। অনেকগুলি পুজো হচ্ছে, পূজাহা ভবন্তি হয়ে গেল। মধ্যম পুরুষে কি, ত্বম ইউবাম ইউয়ম, ত্বম ইউবাম ইউয়ম, ইউষ্মৎ শব্দ, ত্বম ইউবাম ইউয়ম। এবার তো আপনি বললেন যে আপনার থেকে বয়সে ছোট, তোকে তোকে আশীর্বাদ করলাম, তুই অধ্যাপক হ, হ্যাঁ অধ্যাপক হ, বা তুই অধ্যাপক হয়েছিস জিজ্ঞেস করছে, হ্যাঁ বর্তমান কালে প্রশ্ন। তাহলে ত্বম অধ্যাপকঃ ভবসি, তুই কি অধ্যাপক জিজ্ঞেস করছে, ত্বম অধ্যাপকঃ ভবসি, তুমি কি অধ্যাপক হয়েছো বা তুই কি অধ্যাপক হয়েছিস। তারপরে ত্বম ইউয়াম ইউয়াম অধ্যাপকৌ, রামঃ রামৌ অধ্যাপকৌ ভবতঃ, ইউয়ম অধ্যাপকাঃ ভবতঃ। এটা হয়ে গেল মধ্যম পুরুষে, যে তুই কি অধ্যাপক হয়েছিস, তোরা দুজন কি অধ্যাপক হয়েছিস, তোরা সবাই কি অধ্যাপক হয়েছিস। তাহলে ভবসি, ভবতঃ ভবতি, ভবতঃ, ত্বম মানে তুই, অধ্যাপকঃ এক বচনে, ভবসি তুই অধ্যাপক হয়েছিস। মানে এখানে প্রশ্ন করাটা কিন্তু জরুরি নয়, প্রশ্ন তো যে কোনো বর্তমান কালে প্রথম পুরুষের এক বচনে প্রশ্ন হতে পারে, কিন্তু মধ্যম পুরুষের প্রয়োগটা বোঝানোর জন্য আমি এখানে প্রশ্নবাচক শব্দটা দিচ্ছি, ভবসি বলে একটা মানে কোয়েশ্চেন মার্ক, যে হ্যাঁ তুই কি অধ্যাপক হয়েছিস বা তুই কি অধ্যাপক। দ্বিতীয় কি, তোমরা দুজন কি অধ্যাপক, তাহলে ত্বম ইউবাম ইউবাম, ত্বম ইউবাম ইউবাম অধ্যাপকঃ অধ্যাপকৌ অধ্যাপকঃ, অধ্যাপক রাম শব্দের মতো, রামঃ রামৌ রামঃ, অধ্যাপকঃ অধ্যাপকৌ অধ্যাপকঃ, তাহলে ইউবাম অধ্যাপকৌ ভবতঃ, মানে তোরা দুজন কি অধ্যাপক হয়েছিস, অথবা ইউয়ম অধ্যাপকাঃ ভবতঃ, তোরা তিনজন কি অধ্যাপক বা তোরা সবাই কি অধ্যাপক, এইরকম বোঝানো। তৃতীয় কি, উত্তম। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ বলুন। আপনি বললেন তুই কি অধ্যাপক হয়েছিস, আমি যদি বলি তুই অধ্যাপক হয়েছিস, তাহলে দুটোরই কি একই ভাবেই বলা যাবে ভবসিতে, মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হবে না? না, প্রশ্নবোধের ক্ষেত্রে শুধু আপনার আমি যদি ওয়া যোগ করি, ভবসি ওয়া হবে কি, বা বললে ওটা হতে পারে, মানে ওটা এরকম হবে যে মানে এই গল্পগুলোতে যেভাবে আমরা শিখেছি সেই জন্যই জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভবসি ওয়া। ওটা ঠিক আছে, কিন্তু ওটা আপনি যেরকম বলছেন সেই অর্থ ধরলে এরকম অর্থ দাঁড়াবে যে ত্বম অধ্যাপকঃ ভবসি বা, মানে তুই কি অধ্যাপক হতে চাস বা হবি, এইরকম অর্থ। আর আপনি যদি জিজ্ঞেস করেন যে তুই কি অধ্যাপক হয়েছিস, হ্যাঁ ত্বম অধ্যাপকঃ ভবসি বা, মানে তুই কি অধ্যাপক হয়ে গেছিস। তো এই দুটোর মধ্যে একটা কোশ্চেন মার্ক রয়েছে, কোশ্চেন মার্কের জন্য একটা অর্থ এমনি প্রশ্নবোধক একটা অর্থ থেকে যায়, কিন্তু বা বা কিম এরকম শব্দ প্রয়োগ করেও আপনি প্রশ্নবাচক করতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মূলত যেটা দরকার সেটা হচ্ছে ত্বম ইউয়াম ইউয়াম, মানে ইউষ্মৎ শব্দের প্রয়োগে আমরা মধ্যম পুরুষের ব্যবহার করব, এটা হচ্ছে মুখ্য ব্যাপার। এবারে আপনি যেটা বলছেন সেটাতে হচ্ছে যে ত্বম অধ্যাপকঃ ভবসি আর ত্বম অধ্যাপকা ভবসি, হ্যাঁ এই দুটোর মধ্যে কি আছে, ত্বম অধ্যাপকঃ ভবসি, মানে এর মানে আপনি বলছেন যে তুই অধ্যাপক হয়েছিস। এবারে যে আপনি তো কাউকে আপনাকে বলতে হবে, সে তো নিজে নিজেকে বলতে পারবে না, তো আপনাকেই বলতে হবে তুই দিয়ে বা তুমি দিয়ে বলতে হবে। এখন সেটা বলতে গেলে আপনি হয় তাকে জিজ্ঞেস করছেন যে তুই অধ্যাপক হয়েছিস কি, হ্যাঁ এরকম জিজ্ঞেস করছেন, তাহলে সেই জিজ্ঞাসা একটা অর্থ থাকে, সেই টাইপের বা কিম কথাম কি যা আপনি প্রশ্নবাচক থাকবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি হলো, উত্তম পুরুষ এলো, উত্তম পুরুষে ভাবামি ভাবাবহ ভাবামা। তাহলে আমি বললাম অহম অধ্যাপকঃ ভবামি, আবাম অধ্যাপকৌ ভবাবহ, বয়ম অধ্যাপকাঃ ভবামহ। এইরকম যত সমস্ত আমি আমরা হলে উত্তম পুরুষে, সেই উত্তম পুরুষের মধ্যে আপনাকে দেখতে হবে কোন সময়ে হচ্ছে, সেটা বর্তমান কাল না অতীতকাল না ভবিষ্যৎকাল, এবং সেই অতীতকাল ভবিষ্যৎকাল, অতীতকাল ভবিষ্যৎকালের বর্তমান কালের মধ্যে
যে জিনিসটা ঘটছে যেখানে কর্তা বাক্যে, সেটা দেখতে হবে সেটা কোন পুরুষে আছে। যদি উত্তম পুরুষ হয় তাহলে আমরা উত্তম পুরুষের এক বচন থাকলে এক বচন ধাতুর প্রয়োগ করব, যদি দ্বিবচন থাকে দ্বিবচন প্রয়োগ করবো, বহুবচন থাকলে বহুবচন প্রয়োগ করবো। যদি দেখি যে না সেটা মধ্যম পুরুষে আছে, তাহলে মধ্যম পুরুষের যে আমরা লাইনটা দেখছি সেখানে মধ্যম পুরুষের এক বচন প্রয়োগ করব, দ্বিবচন প্রয়োগ করব, বহুবচন প্রয়োগ করব। যদি যদি তুমি তোমরা থাকে, মানে সে তারা এরকম যদি তুমি তোমরা এরকম যদি অর্থ বোঝায়, আর যদি সে তারা সে আহ, রাম রাম শ্যাম যদু মধু যদি এরকম অর্থ বোঝায়, তাহলে আমরা সেখানে প্রথম পুরুষে ব্যবহার করব এবং সেখানে দেখব যে সে যদি এক বচনে থাকে তাহলে এক বচনে আমরা ধাতুর রূপের প্রয়োগ করব, যদি দুজন থাকে তাহলে দ্বিবচনে প্রয়োগ করব, যদি অনেকজন থাকে তাহলে বহুবচনে আমরা প্রয়োগ করব। এইভাবে আমরা দেখলাম একটা রূপ ভূ ধাতুর। তাহলে লট লকার হলো বর্তমান কাল রূপ, প্রথম পুরুষের এক বচনের রূপ হলো ভবতি। এইভাবে আমরা রূপগুলো দেখলাম, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবতঃ ভবথ, ভবামি ভবাবহ ভবামহ। লোট লকারে ভবতু ভবতাম ভবন্তু, ভব ভবতম ভবত, ভবানি ভবাব ভবাম। লং লকারে অভবত অভবতাম অভবন, অভবः অভবতম অভবত, অভবম অভবাব অভবাম। বিধিলিং লকারে ভবেত ভবেতাম ভবেयुः, ভবেः ভবেতম ভবেত, ভবেयं भवेव भवेम। नृट लकारे भविष्यति भविष्यतः भविष्यन्ति, भविष्यसि भविष्यथः भविष्यथ, भविष्यामि भविष्यावः भविष्यामः। এভাবে আমরা ধাতুরূপটা দেখলাম। তাহলে এবারে এতটা যেটা দেখলাম এর মধ্যে থেকে আপনারা একটা একটা করে ধাতুরূপ একটু পড়ুন। লট লকারটা পড়ুন একজন। শুধু মাঝখানটাই পড়তে হবে, ভবতি ভবতঃ ভবন্তি পড়লেই হবে। শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই লট লকারটা একজন পড়ুন, ভবতি ভবতঃ ভবন্তি, এটা পড়ুন একজন। স্যার পড়ছি। ভূ সত্যায়াম ভূ ধাতু, লট লকার। ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথ, ভবামি ভবাবহ ভবামহ। বাহ। তারপরে পড়ুন একজন কেউ লোট লকারটা পড়ুন। পড়ছি। ভবতু ভবতাং ভবন্তু, ভব ভবতং ভবত, ভবানি ভবাব ভবাম। বাহ। তারপরে লং লকারটা পড়ুন একজন। সহজ আছে, পড়ুন, একদমই সহজ। লং লকার কঠিন নয় তো। অভাবত অভাবতাম অভাবান পড়ুন। আর কি আছেন আপনারা বললেন? আর কয়েকজন বলুন, 9 জন আছেন তো, বলুন। স্যার বলছি। হুম অভাবত অভাবতাম অভাবন, অভাবः অভাবতম অভাবত, অভাবম অভাবাব অভাবাম। বাহ। বিধিলিংটা পড়ুন।
আর কি আছে? ইয়ে আপনার পড়ুন, প্রবাল বাবু পড়ুন, তাপস বাবু। আচ্ছা, হ্যাঁ স্যার পড়ছি। হ্যাঁ, বিধিলিঙ্গে হচ্ছে ভবেত, ভবেতাম, ভবে ইউহু, ভবে হে, ভবেতম, ভবেত, ভবে ইয়ম, ভবে ব, ভবে ম। বাহ। তারপরে লিড লকারটা পড়ুন একজন। পড়ছি। হ্যাঁ, আহ, ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যতঃ, ভবিষ্যথ, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। বাহ। তাহলে এটা হয়ে গেল আপনাদের ভূ ধাতু, মোটামুটি দেখলেন ভূ ধাতুর রূপ। এবারে আমরা একটু ভূ ধাতুর একটা লিখে নিলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে? এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে? অষ্টাধ্যায়ী.com। হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে দেখুন, এই যে ভবতী আপনার বললাম বর্তমানকালে ভূ ধাতু, কর্তরি, লট, এখানে অনেক কিছু লেখা আছে। এখানে দেখুন, ফার্স্ট যদি এখানে ক্লিক করি ভবতী, দেখুন এখানে কি দেখাচ্ছে। যেমন বললাম রূপ নিষ্পত্তি প্রক্রিয়াটা বললাম, তো এই প্রক্রিয়াটি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, ভূ সত্তায়াম, প্রথমে দেখুন ভূ সত্তায়াম ধাতুর অর্থ দিল। তারপরে একটা সূত্র এলো, ভূবাদয় ধাতবঃ, একটা সূত্র এলো। সেই সূত্রের দ্বারা ধাতু সংজ্ঞা হলো, ধাতুটা তো হলো, ভূ ধাতু সংজ্ঞা হয়ে গেল, সব হয়ে গেল। ভূ লট, বর্তমান কালে লট প্রত্যয়ের সূত্র হলো যে বর্তমান কাল বোঝালে লট লকার হবে, বর্তমানে লট। ঠিক আছে? তারপরে এরকম শেষাৎ কর্তরি পরস্মৈ পদম থেকে পরস্মৈ পদ হলো। তারপরে এই লটের থেকে লট, ল, ট সব চলে গেল, এই ট চন্দ্রবিন্দু চলে গেল, পড়ে থাকলো শুধু ল, ভূ ল। তারপরে এই বড় সূত্র এলো তিপ্তাসি সিপ্তাস্তাম ইব্বাসমস্তাতান চ থাসা থাদ্বম ইডবহি মহিন, একটি সূত্র এলো। এখানে এই প্রথম পুরুষের এক বচনের জন্য, এখানে মানে প্রথম পুরুষের এক বচনে আমরা তো ভবতী রূপ সাধন করবো, তাহলে সেই প্রথম পুরুষের এক বচনের বিবক্ষাতে, মানে প্রথম পুরুষের এক বচনকে বলতে গেলে বা প্রথম পুরুষের এক বচনকে বোঝাতে গেলে আমরা কি নেব? তিপ প্রত্যয় নেব, তিপ। সেই তিপ প্রত্যয় এখানে এলো, দেখতে পাচ্ছেন ভূতিপ, এখানে তিপ এলো। এই পকারটা চলে যাবে, হ্যাঁ, লোপ হয়ে যাবে পকারে। তারপরে কি হবে? ভূতি থাকবে, ভূ এবং তি। তারপরে কর্তরি সব বলে একটি সূত্র আছে, সেখান থেকে সব বলে একটি বিকরণ আসবে, বিকরণ প্রত্যয়। তার মধ্যে থেকে পকার চলে যাবে, সকার চলে যাবে, পড়ে থাকবে শুধু অ। তারপরে সার্বধাতু কার্য ধাতু কয়োহ বলে একটি সূত্র আছে, সেই সূত্রের দ্বারা এই যে ভূয়ের যে উকার, উকারটার একটা প্রক্রিয়া হবে, গুণ হয়ে যাবে, হয়ে গিয়ে হয়ে যাবে ভো। তাহলে ভো অ তি। তারপরে এ চৌয়া বায়া সূত্র আছে, সেখান থেকে এই যে ভো এর যে ওকার, এই ওকারের স্থানে অব আদেশ হবে, তাহলে ভব অ তি একসাথে মিলিয়ে দিলে ভবতি। তো এইটা হলো মোটামুটি প্রধান স্টেপ। আর আপনি যদি আরো স্টেপ দেখতে চান তাহলে দেখুন এখানে এরকম ভাবে স্টেপ আমরা দেখতে পাবো। ভূ ল, তারপরে উপদেশের অনুনাসিকা ঈদ, তারপরে ওখান থেকে ঈদ সংজ্ঞা হয়ে যাবে, হলন্ত্যম থেকে ঈদ সংজ্ঞা হয়ে যাবে, তাস্য লোপ থেকে লোপ হয়ে যাবে, শেষাৎ কর্তরি পরস্মৈ পদম থেকে পরস্মৈ পদ সংজ্ঞা হবে, দীপ্তাস্য সিপ্তাস্য সূত্রের দ্বারা দীপ আগম, দীপ প্রত্যয় আসবে। সেখানে হলন্ত্যম তস্য লোপ সূত্র আসবে। তিংশিত সার্বধাতুকম থেকে সার্বধাতুক সংজ্ঞা হবে।
কর্তরি সব থেকে সব আসবে। এইভাবে এতগুলো প্রক্রিয়ার পরে গিয়ে আমরা ভবতী রূপ সাধনটা আমরা দেখতে পাচ্ছি, এই রূপ আমরা দেখতে পাচ্ছি ভবতী হলো। তাহলে এইটা হলো রূপ সাধন। এইরকম ভাবে প্রত্যেকটি লকারে, এটা আপনি কর্তরি, আপনি লট লকার দেখলেন, ঠিক আছে। এবার আপনি যদি এটা ভবিষ্যৎ দেখতে চান তাহলে ভবিষ্যৎও আছে, এইভাবে আপনারা দেখতে পাবেন। এগুলো সব এইভাবে রয়েছে, এই প্রক্রিয়া, এইরকম প্রক্রিয়াতে সূত্রের দ্বারা প্রক্রিয়া হয়ে হয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি রূপ তৈরি হচ্ছে। মানে আপনারা যখন এই মানে পড়েছেন আর কি, এরকম ভাবে কোনো একটা মানে ধাতুরূপ, মানে মূল ধাতুরূপ দিয়ে তারপরে এরকম মানে ভাবে এইভাবে ডিরাইভ করতে হয়। ডিরাইভ করতে বলতে ডিরাইভ ঠিক নয়, মানে প্রথমে যখন আমরা প্রথম শিখি ভাষা, তখন তো আমাদেরকে এটা করতে হতো যে, এটা করতে হয়েছে যে প্রথম যখন আমরা পড়তাম ভাষা শিক্ষা, তখন আমাদের এটা করতে হতো কি, এই যে আপনি ভূধাতু দেখলেন, এই যে ভূধাতুর 10টা লকার, 10টা লকারেই আমাদের পুরো মুখস্থ করতে হতো। এবারে এই ভূধাতু মুখস্থ করলেন মানে মোটামুটি ধরুন ভূধাতু মুখস্থ হলে মানে পট ধাতু মুখস্থ হয়ে গেল। ভবতি ভবতঃ ভবন্তি, পট ধাতু ওর সঙ্গে বসিয়ে দিন, পঠতি পঠতঃ পঠন্তি। আচ্ছা, বদ ধাতু বসিয়ে দিন, বদতি বদতঃ বদন্তি। খাদ ধাতু বসিয়ে দিন, খাদতি খাদতঃ খাদন্তি। তো এইভাবে ওই একটা আপনি অকারান্ত পুংলিঙ্গ শব্দ পড়েছেন মানে আপনি অকারান্ত যত সমস্ত পুংলিঙ্গ শব্দ পড়েছেন সেগুলো সব বুঝতে পারেন। ওই একই রকম ভাবে এই আপনি ভূধাতু পড়ে নিয়েছেন মানে এই ধরনের ভূধাতুর মতো যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলো আপনি মোটামুটি সব পড়তে পেরে যাবেন বা মুখস্থ আপনার হয়ে যাবে। এই যে আপনি ভূধাতু মুখস্থ করলেন না পড়লেন, এইরকমই আপনার ভূধাতুর মতনই বদ ধাতু, পট ধাতু, গম ধাতু সব এরকম। তো এইবার আমরা যখন এটা প্রথমে পড়তাম তখন আমাদের তো এইরকম মুখস্থ করতে হতো, কারণ এগুলো তো তখন বুঝতাম না যে সূত্র কি আসবে কি না আসবে, কোথা থেকে সূত্র, এগুলো তো জানতাম না। সেই জন্য প্রথম যেটা কাজ ছিল সেটা হচ্ছে এইগুলো বারবার পড়া, পড়ে 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 একটা মুখস্থ মতো করা হতো, এবং সেটা ক্লাসে আমাদের ধরাও হতো যে ভূধাতুর লট লকার বলো, তাহলে আমরা বলতাম ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবতঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। কাউকে লং লকার জিজ্ঞেস করলো, কাউকে লোট লকার জিজ্ঞেস করলো, এরকম ভাবে মুখস্থ করতে হতো। এবার এই 10 লকার মুখস্থ হয়ে যাওয়ার পরে আবার নেক্সট চলে যেতাম আমরা অন্য লকারে, কত ধাতু ছিল, হ্যাঁ সেখান চলে যেতাম। এবার এই 10টা যে গণ আছে, 10টা গণ আছে, ভুয়াদি গণ বলা হয়। ভূ ধাতুর থেকে শুরু হলো বলে এটা একটা গণ, তারপরে ধাতু থেকে একটা অদাদি গণ, চূড়াদি গণ, এরকম ভাবে বিভিন্ন ধাতুর বিভিন্ন গণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে। তো এইরকমই আমরা প্রথমে মুখস্থ করতাম, এবং যখন আমরা এইটা মুখস্থ করে ফেললাম, মোটামুটি অতগুলো ধাতু তো মুখস্থ করা সম্ভব নয়, অনেকগুলো ধাতু আছে, অত ধাতু মুখস্থ করা সম্ভব নয়। তো এই একই রকম ধাতু যেগুলো আছে, ভূধাতু পড়লাম মানে ভদি গণের মধ্যে আর যে ধাতুগুলো আছে সব ধাতুগুলো আমরা মুখস্থ করে নিলাম। মানে গণ বলতে এখানে কি, গণ বলতে এখানে একটা একটা সেগমেন্ট, মানে ভূয়ের মতো যে ধাতুর চরিত্র সেগুলো সব হচ্ছে ভূধাতুর গণে পড়েছে, পড়ে তার সেই রকম রূপ হচ্ছে, একই রকম রূপ, ভূধাতুর যেরকম রূপ তারও একই রকম রূপ। আবার অধাতুর একরকম চরিত্র, সেই চরিত্রের যে ধাতুগুলো সেগুলো সব অদাদি গণের মধ্যে পড়ছে। চূড় ধাতুর একরকম রূপ, তার সব চূড়াদি গণের মধ্যে পড়ছে। এইভাবে গণগুলোকে করা হয়েছে। এরকম 10টা গণ আছে, 10টা গণে মূল ধাতু একটা, বাদ বাকি সেই রকম ধাতুগুলোর অনুকরণে অন্য ধাতুগুলো চলছে। তো এইভাবে ধাতু রূপ। তাহলে এইরকম 10টা ধাতুর আপনি 10টা লকার আপনাকে মুখস্থ করতে হবে, প্লাস আরো অনেক ধাতু আছে, শুধু 10টা লকার নয়, আরো একটা করে ভূধাতু পড়লাম তা নয়, এর সাথে সাথে অন্য ধাতুগুলো মুখস্থ করে বলতে হতো অভ্যাসের জন্য। এইটা হলো ফার্স্ট ইয়ারে, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এরকম হতো। তারপরে যখন ব্যাকরণ স্পেশালাইজেশন নিল, মানে ব্যাকরণটা স্পেশাল পেপার হিসেবে পড়লো, তখন এই যে আমি আপনাকে দেখালাম ভবতী রূপ সাধনটা কি করে হলো, এই প্রত্যেকটা স্টেপ ওখানে লিখতে হতো যে ভবতী রূপটা রূপ সাধন করো, মানে এই যে ভবতী রূপটা হলো, এই রূপটা কি করে তৈরি হলো সূত্র দ্বারা, এইটা সাধন করতে হবে। তো সেই সাধনের জন্যও আমরা এই বিভিন্ন রূপ, যেরকম ভাবে এখন অষ্টাধ্যায়ী.com এসছে, আমরা যখন পড়েছি তখন তো অষ্টাধ্যায়ী.com আসেনি, তখন বই ছিল, বিভিন্ন সহায়িকা বই, তো সেই সহায়িকা বই দেখে আমরা পড়েছি।
সেখান থেকে রূপ কিভাবে সিদ্ধ হয়েছে সেগুলো আমরা জেনে এইভাবে পুরো 10টা গণ এবং তার 10টা লকারের আমরা যে রূপ সেগুলো আমরা পড়েছি। আর এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ান ডট কমের সব সূত্র সব দিয়ে দিয়েছে, কিন্তু আমরা যখন পড়েছি তখন তো এগুলো ছিল না। এটা হলে আমাদের সুবিধা হতো। তো এরকম প্রশ্নও আসতো, সেই জন্য ডেরিভেশন আপনাকে করতে হবে এবং মুখস্থও করতে হবে যে কি করে রূপটা হলো, কোন সূত্রের দ্বারা হলো, সেটাও আপনাকে দেখাতে হবে। তো এখন ওই জন্য এগুলো তো সম্ভব নয় বলা, সেই জন্য কি দরকার দরকার হচ্ছে আপনাদের মনে রাখা যে ভূ ধাতুর এইগুলো হয়, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট আমরা নেক্সট তাহলে এটা দেখুন, এটা তো দেখলেন আপনারা ধাতুটা। এবারে ধরুন এবারে প্রশ্ন এলো, হ্যাঁ, পরীক্ষাতে তো প্রশ্ন আসবে। তো কেমন প্রশ্ন আসতে পারে আমি একটা আপনাদের এমনি উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখুন। স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ধরুন আমি জিজ্ঞেস করলাম পরীক্ষাতে যে ভূ ধাতু लट् लकारे प्रथम पुरुषस्य एकवचने किं रूपम्? भू धातोः लट् लकारे प्रथम पुरुषस्य एकवचने किं रूपम्? এর অর্থ কি? অর্থ হলো ভূ ধাতুর লট লকারে প্রথম পুরুষের একবচনে কি রূপ হচ্ছে বা কি রূপ হয়। তাহলে আপনাকে উত্তর কি দিতে হবে? ধরুন এরকম থাকলো অপশন, ভবতি একটা অপশন থাকলো, ভবাবহ একটা অপশন থাকলো, ভবতু একটা অপশন থাকলো, ভবানী একটা অপশন থাকলো, ভবতি একটা অপশন থাকলো। তাহলে আপনাকে তখন চুজ করতে হবে ভবতি। শর্মিষ্ঠা ম্যাডাম আপনি একটু মিউট করে নিন ম্যাডাম। হ্যাঁ, তো এইরকম আপনার প্রশ্ন আসতে পারে যে ভূ ধাতুর লট লকারে প্রথম পুরুষের একবচনে কি রূপ হয়। তাহলে আপনাকে লিখতে হবে ভবতি। সেখানে অপশন থাকবে তিনটে অপশন থাকবে, আর একটা 4টে অপশন থাকবে, 3টে ভুল উত্তর একটা ঠিক উত্তর। আপনাকে দেখে লিখতে হবে যে কোনটা ঠিক। তারপরে ধরুন একটা প্রশ্ন হলো ভূ ধাতোঃ লোট লকারে বা লোট লকারে মধ্যম পুরুষস্য বহুবচনে কিম রূপম। তাহলে আপনাকে লিখতে হবে ভবত, এটা হচ্ছে রূপ। এইরকম কয়েকটা ছোট ছোট প্রশ্ন ধাতুরূপ থেকে, তবে ধাতুরূপ থেকে অল্প প্রশ্ন আসবে, যেহেতু এটা জাস্ট আমি এখনই এটা আমি শুরু করলাম, সেজন্য এখান থেকে বেশি প্রশ্ন আসবে না। যদি 50টা প্রশ্ন থাকে তার মধ্যে হয়তো 10টা প্রশ্ন এখান থেকে থাকতে পারে, আর 10টা প্রশ্ন আমি যেটা শব্দগুলো নিয়ে শিখিয়েছি সেখান থেকে থাকবে। এই যে টেবিল মানে উৎপীঠিকা, স্কুল মানে বিদ্যালয়, হ্যাঁ, তারপরে ঘটি যন্ত্র মানে হচ্ছে ঘড়ি, এই যে যেগুলো আমি শব্দ দিয়ে পড়িয়েছিলাম প্রথমে, সেইগুলো থেকে 10টা কোশ্চেন আসবে। তাহলে এই হয়ে গেল 20টা কোশ্চেন। তারপরে গল্প থেকে থাকবে কিছু প্রশ্ন। গল্প থেকে বলতে ওখান থেকে হয়তো গল্প থেকে 5টা বা 7টা প্রশ্ন আসতে পারে বা 10টাও আসতে পারে। যে দেওয়া থাকবে যে শ্যামহ নাম কশ্চন কৃষকঃ বঙ্গদেশে আসিত। তাহলে প্রশ্ন থাকবে যে কৃষকস্য নাম কি, কৃষকের নাম লিখতে হবে। অপশন থাকবে শ্যামহ, মেঘঃ, কৃষ্ণঃ, পলাশঃ। তাহলে আপনি দেখলেন ওখানে লেখা থাকলো শ্যাম বলে একজন কৃষক ছিল, তাহলে শ্যাম আপনি নাম লিখে দেবেন, শ্যামের নাম। ম্যাডাম শ্রাবণী, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন?
স্যার, আমাদের কি সিনের মতো আসবে, মানে যেরকম প্যারা তুলে প্রশ্ন হ্যাঁ করা হয় হ্যাঁ হ্যাঁ, সেরকম ওই হবে? যেগুলো গল্প থেকে আমি দেব সেগুলোতে আমি দিয়ে দেবো যে এই উপরে আপনাকে দুটো লাইন থাকবে বা তিনটে লাইন থাকবে, সেই দুটো তিনটে লাইনের মধ্যে থেকে প্রশ্ন থাকবে যে আচ্ছা। এখানে এটাকে কি বলা হয়েছে, এর নাম কি, মানে বেশি কঠিন নয়। ধরুন তস্য চত্বারः পুত্রাः সন্তি, তাহলে প্রশ্ন করলাম যে তস্য কতি পুত্রাः, অপশন থাকবে ত্রয়ः চত্বারः দ্বৌ একः। তাহলে আপনি গল্পে পড়লেন চত্বারः পুত্রাः, তাহলে ওখানে অপশন ক্লিক করতে হবে চত্বারः, ব্যাস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। গল্প থেকে এরকম প্রশ্ন থাকবে, বাদ বাকি ধাতুরূপ টাতুরূপ থেকে মানে মাল্টিপল চয়েস প্রত্যেকটাই হবে, কিন্তু শুধুমাত্র গল্পের ক্ষেত্রে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে এবং সেই প্যারাগ্রাফ থেকেই প্রশ্ন আসবে। যদি দুটো লাইন থাকে, ওই দুটো লাইনের মধ্যে থেকেই প্রশ্ন আসবে। তাহলে এটা হয়ে গেল 10, তাহলে 30টা প্রশ্ন হয়ে গেল। বাদ বাকি যে 20টা প্রশ্ন আছে, সেই 20টা প্রশ্ন থাকবে রূপ থেকে, শব্দরূপ থেকে। শব্দরূপটাও সেম, যেরকম ভাবে পড়িয়েছি ওইরকম ভাবেই আসবে যে রমা শব্দের প্রথমার বহুবচন, প্রথমার বহুবচনে কি রূপ লিখতে হবে, কি লিখতে হবে, রমা রমের রমাহা, তাহলে উত্তর লিখতে হবে রমাহা। দ্বিতীয়ার এক বচনে কি রূপ, রমাম। এরকম প্রশ্ন থাকবে। আর এছাড়া কি আর কিছু আমি দেখিয়েছিলাম আপনাদের, আর কিছু কি বলেছি? স্যার এই শব্দরূপের মধ্যে কি মানে শুধু শব্দরূপ নাকি সর্বনামও থাকবে ওর হ্যাঁ, মধ্যে? মানে সর্বনাম থেকে যতটা আমরা পড়িয়েছি তার মধ্যে থেকে থাকবে ওটা। সর্বনাম পর্যন্ত আগের দিন পূর্বা পর্যন্ত পড়েছিলাম, তো পূর্বাম পর্যন্ত পড়েছিলাম, সেই রাম শব্দরূপ থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আজকে কিছু করেছিলাম আমি কি, দিনগুলো আমি পড়িয়েছিলাম কি, বুধবাসর হয়, সোমবাসর হয়, এগুলো? না, ওটা চন্দন স্যার পড়িয়েছেন। আচ্ছা, তাহলে আমার যেগুলো আমি করিয়েছি এর মধ্যে থেকে এগুলোই আসবে। আর 20টা তাহলে ওখানে হয়ে গেল। ধাতুরূপ থেকে 10টা, 30টা, আর বাদ দেখি ওখান থেকে 10টা এখান থেকে, 10টা এখান থেকে, এই টোটাল 50টা প্রশ্ন থাকবে। 2 নম্বর করে থাকবে বা 1 নম্বর করে থাকবে। 1 নম্বর করে থাকলে ওটা ডবল হয়ে যাবে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হলে। আপনি যদি যা পাবেন সেটাকে ডবল করা হবে, অথবা যদি প্রতিটা প্রশ্নের 2 নম্বর করে থাকে তাহলে 50 × 2 100, এই টোটাল 100 নম্বরের পরীক্ষা। দু ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা আপনারা এই করে জমা দিয়ে দেবেন, দিলেই হয়ে যাবে। হ্যাঁ বলুন, শ্রাবণী ম্যাডাম কিছু বলছেন? স্যার, জিজ্ঞাসা করছিলাম যে সময় কত, আপনি উত্তর আগেই বলে দিয়েছেন। হ্যাঁ, ওই 2 ঘন্টা বা 3 ঘন্টা থাকবে। আর যেহেতু আপনাদের মানে তো মাল্টিপল চয়েস, তো সেই জন্য আপনার তো সমস্যা হবে না। হ্যাঁ প্রবল বাবু। আচ্ছা স্যার, একটা কথা বলছি যে ধরুন আমি কোনো একটা প্রশ্নে আমি সেই সময় ভেবেছি যে ওটা লোড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার সেই সময়ের কনসেপ্ট লোড, আমি বি আনসার আমি বি দিয়ে রেখেছি। হ্যাঁ এবার পরবর্তীকালে মনে হলো যে না না, ওটা লোড না, ওটা বিদিলি। হ্যাঁ হ্যাঁ, এইবার তখন আমি কি ওই আনসারটা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, দেখুন আপনি যতক্ষণ আপনার পরীক্ষা চলবে, আপনি প্রথমে একবার তো 4টে অপশনের মধ্যে একটাতে ক্লিক করছেন। সেই ক্লিক করা মানে যতক্ষণ না আপনি শেষে সাবমিট করবেন, দেখবেন যে গুগল ফর্মটা হয় ওখানে ওই শেষে একটা সাবমিট অপশন থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবমিট অপশন থাকবে, নীল কালারের একটা অপশন থাকবে, নীল হয়ে থাকে ওটা, সাবমিট, মাঝখানে সাদা দিয়ে লেখা থাকে সাবমিট। ঠিক আছে, যতক্ষণ না আপনি সাবমিট করছেন ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো অপশনকে আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি ধরুন 40টা প্রশ্ন করার পরে আপনার হঠাৎ করে মনে পড়লো যে না, ওই 25 নম্বর প্রশ্নে আমি তো ওটা লর্ড লিখেছি, ওটা তো লর্ড হবে না, ওটা তো হবে বিধিলি। তাহলে ওই সময়তেই আপনি একটু উপরে ফোনে বা ল্যাপটপে আপনি উপরে গিয়ে আপনি দেখলেন যে 25 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন যে লর্ড লিখেছেন বা লোড লিখেছেন, সেটাকে আপনি লং করতে হবে। তাহলে আপনি লং এ ক্লিক করুন, দেখবেন লং এর মধ্যেখানে ওই জায়গাটা লাল হয়ে যাবে, তার মানে ওইটা আপনার রাইট অ্যান্সার এখন আপনার হয়ে গেল। শেষে যখন আপনি সাবমিট করছেন সেই সময়তে যেখানে আপনার ওই ইনপুটটা থাকবে হ্যাঁ, সেইটা ফর্মটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে।
তাহলে এইভাবে পরীক্ষাটা আমরা এইভাবেই নেব। আর পরীক্ষাতে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই, সহজ প্রশ্ন। সব থেকে বড় কথা হচ্ছে সহজ প্রশ্নের সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে যেগুলো আমি দিয়ে দিয়েছি ম্যাটেরিয়াল আপনাদের, তার মধ্যে থেকে সমস্ত প্রশ্ন থাকবে। একটিও প্রশ্ন এরকম থাকবে না যেটা আপনার কাছে ম্যাটেরিয়ালে নেই। এমন একটিও শব্দ থাকবে না যে শব্দটি আমি আপনাদেরকে ওই এতে দেইনি, পিডিএফে দেই। যা দেওয়া হয়েছে ওর মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আসবে। আপনারা ওইগুলোই যদি একটু চোখ বুলিয়ে যান আর একটু মানে মনে করে করে লেখেন, তাহলে 50টা প্রশ্নের উত্তর দিতে, মানে শর্ট কোশ্চেনের উত্তর দিতে আপনাদের সময় লাগবে হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা। বাদ বাকি আধা ঘন্টা বসে থাকবেন আপনারা। এতই সহজ প্রশ্ন, কিছুই তো নেই। আপনাদের তো সবই জানেন, আপনারা সবই বুঝতে পারছেন। এরকম যদি একটাতে আপনাকে লিখতে হতো, যদি আমি আপনাকে বলতাম যে লিখে জমা দিন, তাহলে ওটা কষ্ট হতো। কারণ ভবতি লিখলে অনেক সময় ধীরে ধীরে লিখতে হয়, অনেক সমস্যা হয়। এখানে আপনি কম্পিউটারে বসে শুধু টিক মারবেন আর আপনার 2 নাম্বার 1 নাম্বার করে হয়ে যাবে। সুতরাং আপনাদের কোনো কষ্টও নেই। আপনারা পরীক্ষাতে আপনারা সবকিছু কমনই পাচ্ছেন। ধরুন জাস্ট আপনাকে সময় নিয়ে একটু বসে দেখে আপনাকে লিখতে হবে যে কোনটা আপনি ঠিক ভাবছেন, কোনটা ঠিক ভাবছেন না। ব্যাস। আর কোনো প্রশ্ন, পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন আছে? কারণ প্রশ্ন নেই তো? ঠিক আছে, তাহলে স্যার কবে পরীক্ষাটা হতে পারে? আমারটা আমি বলেছি 16 তারিখ। সরি 6 তারিখ? 16 বললাম তো, আগের দিন কাকু বললাম, ম্যাডাম ছিলেন, বলুন। আচ্ছা আচ্ছা, না আমি ছিলাম না। 16 বা 17 বললাম আগের দিন। কে ছিলেন? ম্যাডাম ছিলেন, কি নাম ওনার? শ্রাবণী ম্যাডাম ছিলেন শনিবারে ক্লাসে। স্যার আমি ছিলাম। হ্যাঁ আপনি বলেছিলেন 16 তারিখ বলেছিলাম তো? স্যার হ্যাঁ হ্যাঁ শুক্রবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 16 তারিখ বলেছি আমি। 16 স্যার তারিখ। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। স্যার শ্রাবণী ঘোষ বলছি। আমি আগে বেরিয়ে গেছিলাম, আমার ঠিক। খেয়াল নেই। আর জিজ্ঞেস করছিলাম 16 তারিখে হলে কখন হবে, মানে টেন্টেটিভ একটু কি সময় বলা এটাই, যেতে পারে স্যার? সময় এটাই, 7টা থেকে 9টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ক্লাস টাইমে। ওকে, হ্যাঁ ক্লাস টাইমে আমি জাস্ট থ্যাংক ইউ আপনাদের স্যার। 10 মিনিট আগে ওটাকে দিয়ে দেবো, আর ওটা অটোমেটিক্যালি 7টা থেকে শুরু হয়ে যাবে। তো আপনি 7টা থেকে যখন আপনি ঢুকবেন, 7টার সময় দিয়ে আপনি ওটা পেয়ে যাবেন। 7টা থেকে 9টা, এবার ওইটা 9টা 5 বা 10 পর্যন্ত করা থাকবে। 9টা 10 হয়ে গেলে অটোমেটিক্যালি ওটা বন্ধ হয়ে যাবে। আর যদি এর মাঝখানে আপনাদের কোনো সমস্যা হয়, যে কানেকশন চলে গেল বা কিছু, আপনার ওই মেল আইডিটা দিয়ে লগ ইন করে সাইন ইন করে তবে আপনি যদি করেন, তাহলে আপনার কানেকশন চলে যাক বা যাই হোক, আপনি মেল আইডি দিয়ে ওটা খুললেই সঙ্গে সঙ্গে যা করেছিলেন ওগুলো সব রিস্টোর হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওগুলো সব থাকবে আপনার কাছে। যেগুলো হয়নি, যে সময়টা হয়নি, ওটা পরে আপনি করে দিলেই হয়ে যাবে। স্যার ইন কেস যদি আমি ট্রাভেল করি তাহলে তো হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, তো তাই সেই ক্ষেত্রে কি পরে কোনো একদিন ফর্মটা পাওয়া যেতে পারে? ট্রাভেল করুন মানে কোথায় যাবেন? জেনারেলি ফ্রাইডে করে আমি কলকাতায় ফিরি। হ্যাঁ, তো সেই জন্য। না সেক্ষেত্রে তাহলে আপনাকে অন্য, তাহলে ওই কোশ্চেনগুলো আমাকে আবার তাহলে অন্য সময় করতে হবে। তাহলে আপনি বলুন, ওই সময় তো আপনি তো ক্লাস টাইম, আপনি তো এমনি হয়তো থাকেন, তো আপনি যে কোনো ট্রাভেল করেন মানে ফ্লাইট বাদ দিয়ে এমনি নর্মালি কোনো গাড়িতে ফাড়িতে গেলে তো আপনি করতেই পারবেন, কোনো সমস্যা নেই। না ফ্লাইটই থাকে। ঠিক আছে স্যার, আমি পরে কথা ফ্লাইটে বলবো। যদি আপনি যান, তাহলে যদি আপনার সেরকম মানে হয়, কাজ যদি পড়ে যায় যে ফ্লাইটে যাচ্ছেন, হচ্ছে না, তাহলে আপনি আপনাকে আগে থেকে জানাবেন বা সেই সময় জানাবেন। তাহলে আমি সেই অনুযায়ী ওই কোশ্চেনগুলো কি বা ওইটাকেই আমাকে তাহলে টাইমটা চেঞ্জ করে আপনাকে আবার দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তবে একটা জিনিস কি, যদি আপনি একসঙ্গে দেন সেটাই সুবিধা। তার কারণ হচ্ছে যে একসঙ্গে দিলে কি হয়, আমাকে আবার আলাদা করে ওইটা বানাতে হবে না। এবার আপনার যদি ইমার্জেন্সি কোনো কাজ পড়ে, তাহলে আপনি বলবেন আমাকে, তখন তাহলে এই কোশ্চেনটা যেটা দিলাম এনাদেরকে, ওটা চেঞ্জ করে 2-1টা কোশ্চেন চেঞ্জ করে আমাকে আবার কোশ্চেন করে আমাকে পরে আপনাকে দিতে হবে। কারণ সেম কোশ্চেনটা তো দিলে তো ওটা হয়েই গেল, কোশ্চেন তো দিয়ে দিলাম, কোশ্চেন তো পেয়েই গেলে, তাহলে ওই কোশ্চেনটা আপনারা হবে না, হয়তো আবার আমাকে 50টা অন্যভাবে তৈরি করতে হবে। সেই জন্য যদি আপনি পারেন,
তাহলে 7টা থেকে 9টার মধ্যেই আপনি দিয়ে দিন। যদি না থাকেন, অসুবিধা হয়, আগে থেকে আপনি জানান, তাহলে শুক্রবার দিন আমরা পুরো ফাঁকা আছি। সবাই আপনারা মিলে একটা ডেট সময় বলুন আমাকে যে এই সময়টাতে হলে ভালো হয়। আমার তো কোনো কাজই নেই, আমি শুধু গ্রুপে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সাবমিট করবেন। আপনারা ঠিক করুন কোন না স্যার, সময় দেবেন। আমার জন্য পুরো শিডিউল চেঞ্জ করার দরকার নেই স্যার, আমি পরে আপনার সঙ্গে দরকার হয় কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল পরীক্ষার বিষয়। আর কারোর জিজ্ঞাসা থাকলে কিছু জিজ্ঞেস করুন, নাহলে আমরা এবার আর একটা ধাতু আছে, এইটা একটু দেখে নেবো। একটা লাস্ট কোশ্চেন আছে স্যার, হ্যাঁ। মানে আমার, সেটা হচ্ছে যে এই যে ধরুন আপনি ভূ ধাতু যেরকম পড়ালেন বা সেব ধাতু পড়াবেন, হ্যাঁ, তো মানে এই মানে মোটামুটি আমাদের যেরকম ওই চন্দন স্যার একটা ওই দেখবেন ওই ধাতুর লিস্ট যেরকম দিয়েছেন, হ্যাঁ, মোটামুটি সেই রকম ধাতুর মধ্যেই থাকবে তো, নাকি মানে খুব মানে মারাত্মক কিছু নয় তো? না, মারাত্মক বলতে কি ধাতু, মানে বুঝতে পারলাম না আপনাদের চন্দন স্যার কি দিয়েছেন। না মানে কিরকম আর কি, মানে চন্দন স্যার আর কি একটা ধাতু লিস্ট দিয়েছে, আচ্ছা হ্যাঁ, তো তার ভিতরে ধরুন এই গোটা 30 নয় তারও বেশি 40 খানার মতন ধাতু আছে। আচ্ছা তাই সেবতে টাইপের ধাতু এরকম 6-7 খানা, আর বাকি পরমস্পতি ধাতু আছে। হ্যাঁ, তো মোটামুটি ওই রকম ধরনের মানে কমন ধাতুর মধ্যেই থাকবে তো, মানে না কমন বলতে কি, আপনি ভূ আর সেবের মধ্যে থেকেই পাবেন। ও আচ্ছা, তাহলে তো খুব অপূর্ব। মানে আমার যেটা প্রশ্ন হবে, তাতে আপনি ভূ আর সেবের মধ্যে থেকেই এই 5টা 10টা লকারের মধ্যে থেকে আপনি প্রশ্ন পাবেন। চন্দন স্যার যেটা দিয়েছেন, উনি 40টা বা যেটা দিয়েছেন সেটা ওনার ওই 40টার মধ্যে থেকে উনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যেটা আপনাকে পড়াইনি সেটা তো আমি আপনাকে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি যেটা পড়িয়েছি আপনাকে ভূ এবং সেব, ভূ হচ্ছে পরস্মৈপদী এবং সেব হচ্ছে আত্মনেপদী। আর একটা হয়তো পড়াবো, সেটা হচ্ছে পরের দিনে যদি পড়াই, সেটা হচ্ছে আপনার উভয়ের মধ্যে একটা দেখিয়ে দেবো। তাহলে এই 3টে ধাতুর মধ্যে থেকেই আপনার প্রশ্ন আসবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে আপনাকে এরকম ভাবতে হবে না যে আমি দুটো জাস্ট গ্রুপ দেখিয়ে দিলাম বা দুটো ধাতু বলে দিলাম দিয়ে এই ধরনের অন্যান্য যে কোনো ধাতু থেকে আপনি প্রশ্ন করবো, সেরকম নয়। ঠিক আছে, ঠিক এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে এটা আগেরটা হয়ে গেল, ধাতু একটা হয়ে গেল, ভূধাতু আমরা দেখলাম। আচ্ছা, এবার দেখবো আমরা সেবরি সেবনে। সেবরি সেবনে, সেব ধাতু মানে সেবা করা। সেবরি সেবনে সেবা করা, হ্যাঁ, সেবতে সেব ধাতু। তাহলে সেব ধাতুর আমরা রূপ দেখবো, সে আগে যেমন দেখলাম ভূধাতুর ক্ষেত্রে, ওরকম লট লকারে আমরা রূপ দেখবো। যে লকার আছে সেই লকারে রূপগুলো দেখবো। লট লকারে কি রূপ? প্রথম পুরুষের এক বচনে সেবতে, সেবতে, তাহলে সাহা সেবতে, সে সেবা করে, সাহা সেবতে। দ্বিবচনে হলে সেবেতে, তাহলে সাহা তারপর দ্বিবচন কি তৌ, তাহলে তৌ সেবেতে, তারা দুজন সেবা করে বা সেবা করছে। সেবন্তে বহুবচনে, তাহলে তারা সেবা করছে, সবাই সেবা করছে। তে সেবন্তে, তারা সবাই সেবা করছে, হ্যাঁ, তারা সেবা করছে। তে সেবন্তে, তাহলে সেবতে সেবেতে সেবন্তে হয়ে গেল প্রথম পুরুষ। মধ্যম পুরুষে ত্বম সেবসে, ত্বম সেবসে, সেবসে ধাতুর রূপ। তারপরে সেবেথে, তাহলে ত্বম ইউবাম, ইউবাম সেবেথে। তারপরে সেবধ্বে, ইউয়ম সেবধ্বে। তারপরে উত্তম পুরুষ সেবে, অহম সেবে। তারপরে দ্বিবচনে আবাম সেবাবহে, বয়ম সেবামহে। তাহলে सेवते सेवेते सेवन्ते, सेवसे सेवेथे सेवध्वे, सेवे सेवावहे सेवामहे। এটা হয়ে গেল লট লকার। এরপরে আমরা দেখব, তাহলে এটা কি হলো বর্তমান কালে। এরপরে আমরা দেখব লোট লকার। লোট লকারে কি রূপ হবে? সেবতাম সেবেতাম সেবন্তাম,
মধ্যম পুরুষে সেবস্ব, সেবেথাম, সেবধ্বম। উত্তম পুরুষে সেবৈ, সেবাবহৈ, সেবামহৈ। তাহলে সেবতাম, সেবেতাম, সেবন্তাম, সেবস্ব, সেবেথাম, সেবধ্বম, সেবৈ, সেবাবহৈ, সেবামহৈ। এটা হয়ে গেল লোট লকার। নেক্সট আমরা কি দেখবো? লং লকার। লং লকারে কেমন রূপ হবে? অসেবত, অসেবেতাম, অসেবন্ত। মধ্যম পুরুষে অসেবথাহ, অসেবেথাম, অসেবধ্বম। উত্তম পুরুষে অসেবে, অসেবাবহি, অসেবামহি। তাহলে অসেবত, অসেবেতাম, অসেবন্ত, অসেবথাহ, অসেবেথাম, অসেবধ্বম, অসেবে, অসেবাবহি, অসেবামহি। নেক্সট বিধিলিঙ্গ লকার। সেবেত, সেবেয়াতাম, সেবেরন, সেবেথাহ, সেবেয়াথাম, সেবেধ্বম, सेवेय, सेवेवहि, सेवेमहि। सेवेत, सेवेयातां, सेवेरन्, सेवेथाः, सेवेयाथां, सेवेध्वं, सेवेय, सेवेवहि, सेवेमहि। হয়ে গেল বিধিলিঙ্গ। লাস্ট লিট লকার, ভবিষ্যৎকাল। সেবিষ্যতে, সেবিষ্যেতে, সেবিষ্যন্তে। মধ্যম পুরুষে সেবিষ্যসে, সেবিষ্যেথে, সেবিষ্যধ্বে। উত্তম পুরুষে সেবিষ্যে, সেবিষ্যাবহে, সেবিষ্যামহে। এটা হয়ে গেল লিট লকারে। তাহলে এরকম আমরা একটা দেখলাম তার ভূ ধাতুর রূপ, আর একটা দেখলাম সেব ধাতুর রূপ। এর মধ্যে থেকে আপনাদের আসবে পরীক্ষাতে, কোনো সমস্যা নেই। আর একটা আমি পরের দিন পড়াবো, উভয়পদী যেটা ধাতু আছে, সেই উভয়পদী ধাতুটা একদিন দেখিয়ে দেবো। তাহলে 3 রকম ধাতু সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, আগের দিন আমরা এটা শুরু করেছিলাম যেটা অনেকেই পড়েছিলেন, আপনারা ভালোই পড়েছিলেন। তো আজকের ওর পর থেকে আমরা একটু কন্টিনিউ করব। আগের দিন এই পর্যন্ত হয়েছিল, এবার এখান থেকে হবে মঙ্গলায়, ওখান থেকে হবে এতৎ সর্বম না অরোচত, এখান থেকে হবে। স্যার এই পিডিএফটা কি আমাদের কাছে আছে? এই পিডিএফটা না, পিডিএফটা আমি দেইনি আজকে আপনাদের। এই ধাতুর পিডিএফটা আর এই পিডিএফটা আপনাদের দিয়ে দেবো। আগের দিনই জাস্ট করেছি আমি, আগের দিন প্রবল বাবু ওনারা সব পড়েছিলেন। তো আজকে শুরু করুন এখান থেকে, মঙ্গলায় এতৎ সর্বম না অরোচত, এখান থেকে শুরু হবে।
শুরু করুন, তার আস্তে আস্তে আমি বলছি। সবাই একটু একটু করে পড়বেন, এগুলো অসুবিধা নেই, এগুলো সহজ আছে। শুরু করুন, প্রলয় শুরু করুন, আপনাকে দিয়েই শুভারম্ভ হবে। अच्छा, मंगलाय एतत् सर्व न रोचत सह রোচত নয়, অরোচত। अरो सॉरी এটা হ্যাঁ হসন্ত নেই। হ্যাঁ मंगलाय एतत् सर्व न अरोचत। হ্যাঁ, মানে এটা কিরকম অরোচত শব্দটা দেখুন, অসেবত, রুচি ধাতু ওই সেব ধাতুর মতো। হ্যাঁ, হ্যাঁ, তো ওই যে অসেবত পড়লাম ওই রকমই অরোচত। अरोचत। ओके। ঠিক আছে, তারপরে सह कोपो दृष्टया रामोः কোপ দৃষ্টিয়া, कोपो अच्छा सह कोपो दृष्ट्या रामोः समीपम् आगत्य स्थितवान्। হুম, बालः उद्दितव्यः উত্থিতবত্যः। उत्थितवत्यः হুম बालः उत्थितवत्यः হুম तः रामुं तदेको दृष्ट्या पश्यन्त्यः मङ्गलम् उक्तवन्त्यः पितामह रामुः ताडयति किं रे किमर्थम् एतः बालः ताडयसि एतः माम् अपि क्रीडितुम् अवसरं न कल्पयन्ति वयम् उक्तवन्तः एव इति काचित् बाला दूरे उपवने गुलिदण्डक्रीडायां मन्नान् बालकान् उद्दिश्य उक्तवती तेः बालकैः सह क्रीड मम मनः एताभिः सह क्रीडितुम् इच्छति इति रामुः उक्तवान्। পড়বো তারপরে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এই পর্যন্ত বলে দিই তাহলে। তাহলে হচ্ছে মঙ্গলায় এতৎ সর্বম না অরোচত, মানে মঙ্গল আগের দিন দেখে যারা জানেন না আমি বলে দিচ্ছি যে একটা গল্প শুরু হয়েছে যে গ্রাম, মানে একটা গ্রামের বর্ণনা যিনি কথাকার তিনি করছেন, এবং সেখানে মঙ্গল একজন ব্যক্তি এবং তার একজন ভাই আছে, তার নাম রামু। রামু কি করছে? রামু ওই কূপের পাশে বসে বাচ্চা বাচ্চা মেয়েরা ওর এই খেলাধুলো করছিল, তো ওদেরকে দেখে ও ঢিল ছুটছে, ছোট ছোট প্রস্তরখণ্ড ছুটছে। তখন রাম মঙ্গল বলছে যে তুমি এরকম মারছো কেন, ওদেরকে তো লেগে যাবে গায়ে। তো সেই কথা রামু শুনছে না, এবং এরকম করতে করতে একটা ঢিল ছুটতে ছুটতে একটা ছোট মেয়ের মাথায় লেগেছে ঢিলটা, এবং সেই মেয়েটি সেখানে মানে লেগেছে, এবং সেই লাগাটা দেখে আজ থেকে গল্প শুরু হচ্ছে যে মঙ্গলের এইগুলো পছন্দের নয়। হ্যাঁ, মঙ্গলের কাছে এইগুলো খুব অপছন্দের। এবং বলছে সা কোপ দৃষ্টিয়া রামঃ সমীপম আগত্য স্থিতবান, সে অত্যন্ত কোপ দৃষ্টি মানে ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে রামুর কাছে, রামঃ সমীপম রামুর কাছে আগত্য এসে স্থিতবান, এসে দাঁড়ালো। বালাহা উত্থিতবত্যা, উত্থিতবত্যা শব্দের অর্থ হচ্ছে উঠে পড়া, মানে বালিকারা বসেছিল তারা উঠে পড়লো, উত্থিতবত্যা। তাহা তারা রামম তদেক দৃষ্টিয়া পশ্যন্ত্যহ, মানে রামুর দিকে ঠিক তাকিয়ে থেকে, রামম তদেক দৃষ্টিয়া পশ্যন্ত্যহ মানে রামুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে থাকতে থাকতে মঙ্গলম উক্তবত্যহ, মঙ্গলকে বলেছিল পিতামহ, হে পিতামহ রামু তাড়ায়তি, রামু মারছে। কিমরে কিমর্থম এতাহ বালাহ তাড়ায়সি, তখন মঙ্গল জিজ্ঞেস করছে যে কিরে কেন তুই এই বাচ্চা মেয়েদেরকে মারছিস এভাবে? এতাহ মাম আপি ক্রীডিতুম অবসরম ন কল্পয়ন্তি,
তখন রামু বলছে যে এরা মাম আপি ক্রীডিতুম অবসরম না কল্পয়ন্তি, মানে আমাকে এদের সাথে এই গুলিদণ্ড ক্রীড়া যেটা খেলা হচ্ছে সেই খেলাতে আমাকে ভাগ নিতে দিচ্ছে না, আমাকে খেলায় নিচ্ছে না, সেই জন্য আমি এদেরকে মেরেছি। তারপরে মেয়েগুলি বলছে, তার মধ্যে একজন মেয়ে কি বলছেন, বয়ম উক্তবত্যহ এব, আমরা তো আগেই বলে দিয়েছি, বয়ম উক্তবত্য আমরা তো বলেই দিয়েছি, ইতি কাচিৎ বালা দূরে উপবনে, মানে দূরে মানে একটু দূরে, উপবনে মানে বনের সমীপে, তাহলে একটু দূরে বনের সমীপে, গুলিদণ্ড ক্রীড়ায়াম মগ্নান বালকান উদ্দেশ্য উক্তবতী, মানে আমরা তো বলেই দিয়েছি বলে এই দূরে উপবনে গুলিদণ্ড ক্রীড়ায়াম মগ্নান বালকান, গুলিদণ্ড ক্রীড়াতে মগ্ন বালকদের দিকে দেখিয়ে সেই মেয়েটি বললেন, তৈহি বালকৈহি সহ ক্রীড়া, সেই বালকদের সাথেই তুমি খেলা করো। মম মনঃ এতাভিः সহ ক্রীডিতুম ইচ্ছতি, আমার মন এদের সাথেই খেলবো এই ইচ্ছা করছে। ইতি রামু উক্তবান, রামু সেটা বলল। তারপরে নেক্সট কেউ পড়ুন, বা আপনি যদি পড়তে চান পড়ুন, প্রবল বা অন্য কেউ যদি পড়তে চান পড়ুন পর থেকে। অন্য কেউ পড়ুন, অ্যাকচুয়ালি সবারই প্র্যাকটিস হবে। হ্যাঁ পড়ুন, আরেকদিন কি আছে পড়ুন, তারপর বাবু পড়ুন, আছেন? হ্যাঁ, আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়ুন পড়ুন। মঙ্গল ইতোপি কোপেন আবিষ্ট অভবৎ, হুম সহ রাম কর্ণদ্বয়ম সম্যক আলয়ড উক্তবান, अरे गर्धवः बालाभिः सह क्रीडितुं तव लज्जा नास्ति किं? शिष्टः इव सर्वत्र व्यवहारं कुर्वन् भ्रमसि, किन्तु अत्र बलात् क्रीडायां सहभागी भवितुम् इच्छसि इति। इति रामः मुखात् कर्णद्वये आलोडिते याते पीडामयः ध्वनि निश्चितः। वद पुनः एवं करिष्यसि इति मंगलः पृष्ठवान्। भ्रातः त्यजतु मां नीचेत् अहं मातरं सर्वं वृत्तान्त। হ্যাঁ কি বলছেন? নোচেত নোচেত, আচ্ছা নোচেত। ভ্রাতः त्यजतु मां নোচেত অহং মাতরং সর্বং বৃত্তান্তং বদিষ্যামি ইতি ভাপনং কুর্বন রামুঃ উক্তবান। মাতরং বদিষ্যসি কম বৃত্তান্ত বদিষ্যসি ইতি মঙ্গলঃ পৃষ্ঠবান। এতদ এব ভবান মাম তাড়য়তি ইতি। তো হি ত্বম येन প্রস্তরখণ্ডেন বালাম প্রহিতবান তস্য কিম? एताभिः बालाभिः सह भवतः कः सम्बन्धः? अहं यां कश्चित् ताडयिष्यामि। एव इति। मंगलः एतत् उत्तरं श्रुत्वा आश्चर्यचकितः जातः। तस्य मनसि कश्चन विचारः स्फुरितः। सः रामुं ताड़येत् इति, किन्तु सः चिन्तितवान् यत् यक्तिमोऽपि रामुः इदानीम् उक्तवान् कस्य पाठनस्य आधरण स रामः कर्णद्वयं त्यक्तवान्। मंगलः कूपस्य वेदिकायाम् उपविश्य रामुं पृष्ठवान्। तं यं कंचित् ताडयिष्यसि किम् इति। आम् इत्येतत् उक्त्वा रामुः गृहं प्रति प्रस्थितः। मंगलः तम् आहूतवान्। अरे रामः तिष्ठ इति। ব্যাস ঠিক আছে, ভালো পড়েছেন, সুন্দর পড়েছেন। আচ্ছা
মঙ্গলः ইতোপি কোপেন আবিষ্টः অভবৎ। মঙ্গল এটা শুনে আরো রেগে গেল, গিয়ে কি করলো, সহ রামোহ কর্ণদ্বয়ম, রামুর দুটি কান সম্যক আলোড্য, মানে দুটো কান ভালো করে কান মোলা, যেটাকে বাংলাতে বলি আমরা, কানটাকে মুলে দিলেন। উক্তবান, কি বললেন, अरे गर्धव ए गाधा বালাভি সহ ক্রীড়িতুম তব লজ্জা নাস্তি কিম, বালিকাদের সাথে খেলতে তো লজ্জা নেই। শিষ্টকা ইবা সর্বত্র ব্যবহারং কুর্বন ভ্রমসি, শিষ্টের মতো সর্বত্র ব্যবহার করে বেড়াস, কিন্তু অত্র বলাৎ ক্রীড়ায়াম সহভাগী ভবিতুম ইচ্ছসি, কিন্তু এখানে বল প্রয়োগ করে এদের খেলাতে তুই সহভাগী হওয়ার ইচ্ছা প্রকাশ করিস। ইতি ইতি রামোহ মুখাদ, যখন কানটা মুলছে তখন ইতি রামোহ মুখাদ, রামের মুখ থেকে কর্ণদ্বয়ে আলোড়িতে, দুটি কানকে চাপ দিলে, তাহলে কি বলছে, ইতি যাতে আলোড়িতে, যাতে কান দুটো চাপ দিলে পীড়াময় ধ্বনি নিঃসৃত, মানে এই শব্দটা পীড়াজনক ধ্বনি, যেটা কান চাপ দিচ্ছে বলে মুখ থেকে বেরোচ্ছে। বদা পুনঃ এবং বদিশ করিষ্যসি, বল এটা আর কি কোনোদিন করবি। ইতি মঙ্গলঃ পৃষ্টবান, মঙ্গল জিজ্ঞাসা করল, ভ্রাতঃ, হে ভ্রাতা, তেজতু মাম, আমাকে ছাড়ো, নোচেত অহম মাতরম সর্বম বৃত্তান্তম বদিষ্যামি, আমাকে ছাড়ো, না হলে মাকে আমি সমস্ত ঘটনা বলে দেবো। ইতি ভাপনং কুর্বান রামঃ উক্তবান, মানে রেগে যে একটা হয় না, মুখ টুক গুলো ফুলে যায়, হ্যাঁ, মুখ কানটা লাল হয়ে যায়, ওই অবস্থাটাকে বলছে ভাপনম। ইতি ভাপনম কুর্বান, মানে খুব রেগে গিয়ে, হ্যাঁ, রামঃ উক্তবান, রেগে গিয়ে রামু এই কথাটা বলল। মাতরম বদিষ্যসি কম বৃত্তান্তম মানে বদিষ্যসি, মাকে বলবে, কি বৃত্তান্ত বলবে। ইতি মঙ্গলঃ পৃষ্টবান, যে কি কি বৃত্তান্ত বলবে, এটা মঙ্গল জিজ্ঞাসা করেছিল। এতৎ এব, এটাই ভবান মাম তাড়য়তি ইতি, তুমি যে আমাকে মারছো এটাই মাকে বলবো। তদ্হি ত্বম ইয়েন প্রস্তরখণ্ডেন বালাম প্রহৃতবান তস্য কিম, তুই এটা বলবি, তাহলে তুই যে এই যে ঢিল ছুঁড়ে মেয়েটার মাথায় আঘাত করেছিস, তাহলে সেটা কি হবে। এতাভি বালাভি সহ ভবতঃ কহ সম্বন্ধ, এই মেয়েদের সাথে তোর কি সম্বন্ধ। অহম ইয়াম কাঞ্চিত তাড়য়িষ্যামি এব ইতি, আমি যাকে তাকেই মারধর করতে পারি, এটা রামু বলল। তারপরে পড়ুন, মঙ্গলঃ এতৎ উত্তরম শ্রুত্বা, এখান থেকে পড়ুন অন্য কেউ। দুজন তো পড়েছেন, আর একজন তো পড়ুন, ম্যাডাম কেউ আছেন, পড়ুন। আর কেউ নেই, ম্যাডাম কোথায়, শর্মিষ্ঠা ম্যাডাম পড়ুন, আছেন। হ্যাঁ স্যার আছি। পড়ুন, চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। স্যার একদম প্রথম থেকে মঙ্গলঃ, এখান থেকে মঙ্গলঃ এতৎ উত্তরম শ্রুত্বা আশ্চর্যচকিতঃ জাতঃ, বাহ, তস্য মনসি কশ্চন বিচারः স্ফুরিতः, সহ রামুম তাড়য়েৎ ইতি, কিন্তু সহ চিন্তিতবান ইয়ৎ কিমপি রামুঃ ইদানীম উক্তবান কস্য পাঠনস্য আধারেণ সহ রামোঃ কর্ণদ্বয়ম ত্যক্তবান। মঙ্গলঃ
कूपस्य वेदिकायाम् उपविश्य रामुं पृष्टवान्, त्वं यं कञ्चित् ताडयिष्यसि किम् इति। ताडयिष्यसि किम्? आम् हस्तेतत् इत्येतत् उक्त्वा रामुः गृहं प्रति प्रस्थितः। मङ्गलः तम् आहूतवान्, अरे रामो तिष्ठ इति। बस। মঙ্গলः, ভালো বললেন, মঙ্গলः এতৎ উত্তরম শ্রুত্বা, মানে মঙ্গল এই উত্তর শুনে যে আমি যাকে খুশি মারতে পারি ঢিল ছুঁড়ে, এই কথা শুনে মঙ্গল কি বলছে? মঙ্গল এই শুনে, মঙ্গলः এতৎ শ্রুত্বা এতৎ উত্তরম শ্রুত্বা, মানে এই উত্তর শুনে মঙ্গল আশ্চর্যচকিত হয়ে গেল। আশ্চর্যচকিতः জাতः, আশ্চর্যচকিত হয়ে গেল এই কথা শুনে মঙ্গল। তস্য মনসি কশ্চন বিচারः স্ফুরিতः, তার মাথায় একটা বিচার চলে এলো, বিচার তৈরি হলো। সহ রামুম তাড়ায়েতি, সে রামুকে মারবে, এটা তার মাথাতে স্ফুরিত হলো যে সে রামুকে মারবে। কিন্তু সাহা চিন্তিতবান ইয়াত, কিন্তু সে তার আগে চিন্তা করলো যে ইয়াত কিমপি রামুহু ইদানিম উক্তবান, যে যা কিছুই রামু এতক্ষণ বলেছে কস্য পাঠনস্য আধারেণ, কি তার শিক্ষা বা কি তার পাঠ, সেই পাঠের আধারে সে এই কথা বলেছে। অর্থাৎ তার শিক্ষাটা সে কোত্থেকে পেয়েছে, যে এই ধরনের আচরণ যে সে করছে, সেই শিক্ষাটা সে কোত্থেকে পেয়েছে যে সে এই ধরনের আচরণ করছে, সেইটা সে চিন্তা করতে লাগলো। সহ রামঃ কর্ণদ্বয়ম ত্যক্তবান, সে রামুর দুটি কান ছেড়ে দিল। মঙ্গলः কূপস্য বেদিকায়াম উপবিশ্য, মঙ্গল কূপের বেদিকাতে বসে, উপবিশ্য মানে বসে, রামুম পৃষ্ঠবান, রামুকে জিজ্ঞাসা করল, ত্বম ইয়ং কঞ্চিৎ তাড়য়িষ্যসি কিম, তুই যাকে খুশি মারতে পারবি। আম ইত্যেতৎ উক্ত্বা রামঃ গৃহং প্রতি প্রস্থিতঃ, হ্যাঁ, এই কথা বলে রামু বাড়ির দিকে রওনা হলো। মঙ্গলः তম আহুতবান, মঙ্গল তাকে ডাকছে, আরে রাম তিষ্ঠ, এই রামু দাঁড়া ইতি, সে ডাকছে, থাকতে বলছে। আচ্ছা, তারপরে নেক্সট রামঃ স্বস্য কর্ণদ্বয়স্য, ওখান থেকে বলুন আর কি আছেন? স্যার বলছি, হ্যাঁ বলুন। रामुः स्वस्वकर्णद्वयस्य मर्दनं करोति स्म, सः भ्रुभ्रैः वक्रीकृत्य अग्रजं दृष्टवान्, उत्तरदानं विना एव सः गृहं प्रति प्रस्थितवान्। एतावता वृषपूर्ण शकटद्वयं गृहस्य द्वारे आगतम् आसीत्। मङ्गलस्य मनः मन्दिरं गन्तुं निराकरोत्। सः तत्र एव कूपस्य वेदिकायाम् उपविशत् रामः आचरणविषये चिन्तयितुम् आरब्धवान्। एतत् किं प्रवृत्तमिति सः मनसि चिन्तयन् आसीत्।
चिन्तयन् आसीत् किन्तु তৎক্ষণম तत्क्षणम् एव না, ওটা द्रिबङ्गनः ওটা শুধু দিবঙ্গত হবে, দিবঙ্গতস্য পিতুঃ। दिवंगतस्य पितुः মানে মারা গেছেন যে পিতা হ্যাঁ, दिवंगतस्य पितुः स्मरणम् अभवत् पिता मरणात् पूर्वं राम रामः हस्तं मङ्गलस्य हस्ते स्थापयन् उक्तवान् आसीत् मङ्गल एषः बालकः मम अतीव प्रियः अस्ति एतस्य किमपि कष्टं न भवेत् एषः पुत्रः इव पालनीयः इति एतत् सर्वं वर्षपूर्वं जातं रामुः इदानीं चतुर्थकक्षायां पठन् अस्ति चतुर्थकक्षायां पठन् आसीत् सः ग्रामात् क्रोशपरिमिते दूरे नगरस्य किञ्चन विद्यालयं पठितुं गच्छति स्म अस्मिन् वर्षे बहुभ्यः मासेभ्यः क्षेत्रेषु कर्षणकार्यं क्रियमाणम् आसीत् इतः गृहस्य विषये चिन्तयितुं मङ्गलेन अवसरः एव न प्राप्तः सः तावान् क्रियाशीलः जातः आसीत् येन अधिकं धनम् उपार्ज्य उपार्ज्य तूतनं নূতনম नूतनं गृहं निर्मातुं शक्येत শক্যেত। হ্যাঁ, এবার পড়ুন। अपि च तत्र सर्वे वासं कर्तुं शक्नुयुः कर्तुं शक्नुयुः तस्मात् कारणात् रामः योगक्षेमेन विचारितवान् एव अद्य तस्य विद्रोहात्मिकां प्रवृत्तिं दृष्ट्वा सः गभीरं विचारं कृतवान् सः पितुः वचनं स्मरन् रामुं पुत्रम् इव पालयति स्म इदानीं सः चिन्तयन् आसीत् तेन भ्रष्टात् आचरणात् अनुजः कथं रक्षणीयः तदर्थं रामः ताडनम् आवश्यकम् किन्तु ताडनेन मातुः प्रतिक्रिया का भवेत् सा रामं बहु स्निह्यति स्म इति मङ्गलस्य मनसि मातुः कृते बहु आदरभावः आसीत् तर्हि किं करणीयम् इत्वा दृश्यः विचारतङ्गाः निरन्तरं तस्य मनसि
स्फुरिताः अभवत् अभवन् सायं अभवन् सायंकालः जातः हम्म, अन्धकारः अपि प्रसृतः मन्दिरस्य अर्चकः मन्दिरं पिधाय ग्रामं प्रति आगमनकाले कूपस्य वेदिकायाम् उपविष्टम् मङ्गल तत्समीपम् आगत्य पृष्टवान् किमर्थोपविष्टः अस्ति। বাস অনেকটা পড়েছেন, ভালো পড়েছেন, অসুবিধা নেই। আম, আচ্ছা, এখান থেকে রামুঃ স্বস্য কর্ণদ্বয়স্য মর্দনং করোতি স্ম। সে নিজেই নিজের কান দুটি চেপে ধরল। হ্যাঁ, সহ ভ্রুবৌ বক্রীকৃত্য, সে ভ্রুবি মানে হচ্ছে দুটো চোখ, চোখের যে ভ্রু বলি আমরা, সেই দুটিকে বক্রীকৃত্য, সেই দুটিকে বাঁকিয়ে অগ্রজম দৃষ্টবান, দাদাকে ডেকছে। उत्तरदानं विना एव सः गृहं प्रति प्रस्थितवान। কিছু উত্তর না দিয়েই সে বাড়ির দিকে চলে গেল। এতাবতা বুশপূর্ণম शकटद्वयम्, এর মধ্যে বুশপূর্ণ शकटद्वयम् মানে দুটো গাড়ি, বুশপূর্ণ शकटद्वয়, शकटद्वয় शकट শব্দের অর্থ হচ্ছে গাড়ি, যেগুলো গরুর গাড়ি যেরকম বলি ওইরকম গাড়ি। বুশপূর্ণ शकटद्वয় মানে দুটি গাড়ি গৃহস্য দ্বারে, ঘরের দরজায় আগতম আসিত, এসেছিল। মঙ্গলস্য মনঃ মন্দিরম গন্তুম নিরাকরোত, মঙ্গলের মন মন্দিরে যেতে চাইছিল না। সহ তত্র এব কূপস্য বেদিকায়াম উপবিশন, সে সেখানেই কূপের বেদিকাতে বসে রামোহ আচরণ বিষয়ে, রামের আচরণ বিষয়ে চিন্তয়িতুম আরব্ধবান, চিন্তা শুরু করল। এতদ কিম প্রবৃত্তম ইতি সহ মনসি চিন্তয়ন আসিত। এতদ কিম প্রবৃত্তম, এটা কি ঘটলো বা কি ঘটছে, ইতি এটি সহ সে মনসি মনে মনে চিন্তয়ন আসিত, চিন্তা করতে লাগলো। কিন্তু তৎক্ষণম এব, কিন্তু সেই সময়তেই দিবঙ্গতস্য পিতুঃ, দিবঙ্গতস্য পিতুঃ দিবঙ্গতস্য মানে পরলোক গমন করেছেন এমন, পিতুঃ বাবার, স্মরণম অভবত চিন্তা মাথায় এলো। পিতা মরণাৎ পূর্বম, বাবা মৃত্যুর আগে, রামোহ হস্তম, রামুর হাত, মঙ্গলস্য হস্তে, মঙ্গলের হাতে, স্থাপন করে, উক্তবান আসিত বলেছিলেন, মঙ্গল হে মঙ্গল, এষঃ বালকঃ এই বালক, মম আমার, অতীব অত্যন্ত প্রিয়ঃ প্রিয় अस्ति, এই বালক আমার অত্যন্ত প্রিয়। এতস্য কিমপি কষ্টম ন ভবেৎ, এর কোনো কষ্ট যেন না হয়। এষঃ পুত্রঃ ইব পালনীয়ঃ, একে নিজের ছেলের মতনই পালন করবে। এতৎ সর্বম বর্ষপূর্বম জাতম, এগুলো সব বছর খানিক আগে হয়ে গেছে ঘটনা। রামু ইদানিম, রামু এখন চতুর্থ কক্ষায়াম পঠন আসিত, রামু এখন 4th স্ট্যান্ডার্ডে, চতুর্থ কক্ষা মানে চতুর্থ শ্রেণীতে পড়ছে। সহ গ্রামাৎ ক্রোশ পরিমিতে দূরে, সে গ্রামের থেকে 1 ক্রোশ পরিমিত দূরে, নগরস্য কিঞ্চন বিদ্যালয়ম পঠিতুম গচ্ছতি স্ম,
গ্রাম থেকে 1 ক্রোশ পরিমিত দূরে নগরের কোনো একটি বিদ্যালয়ে সে পড়ার জন্য যেত। अस्मिन् वर्षे এই বছরে বহুভ্যः মাসেভ্যः অনেক মাস ধরে ক্ষেত্রেষু মানে ক্ষেত্রগুলিতে কর্ষণকার্যম ক্রিয়মাণম আসিত, জমিগুলিতে চাষ হচ্ছিল। ইত্যতঃ এই জন্যে গৃহস্য বিষয়ে বাড়ির সম্বন্ধে বা বাড়ির বিষয়ে চিন্তয়িতুম চিন্তা করার জন্য মঙ্গলেন মঙ্গলের দ্বারা অবসরः এব না প্রাপ্তः মঙ্গলের কোনো অবসর প্রাপ্ত হয়নি, মানে মঙ্গল কোনো সময় পায়নি যে বাড়ির জন্য সে ভাববে। সহ তাবান ক্রিয়াশীলः সে ততটাই কাজকর্মে লিপ্ত ছিল, জাতः আসি ছিল যে ইয়েন যার জন্যে অধিকম ধনম উপার্জ্য অনেক টাকা পয়সা উপার্জন করে নূতনম গৃহম নির্মাতুম নতুন বাড়ি তৈরির জন্য বাড়ি তৈরি শক্যেত বাড়ি তৈরি করা যাবে, বা গৃহর জন্য নতুন ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করে সেটা দিয়ে সে নতুন বাড়ি তৈরি করতে পারে, এইরকম তার টাকা পয়সা বেশি ছিল বা টাকা পয়সা সে উপার্জন করেছিল। অপিচ তত্র সর্বে বাসম কর্তুম শক্নুয়ুঃ তার উপরে সেখানে সবাই কিন্তু বাস করতে পারবে, এরকম সে চেয়েছিল। তস্মাৎ কারণাৎ সেই কারণের জন্য রামঃ যোগক্ষেমম না বিচারিতবান এব রামুর এই দেখুন বাংলাতে আমরা বলি না ভালো মন্দ এই কথাটা বলি, রামুর ভালো মন্দ, ওর ভালো মন্দটা কে বুঝবে, ভালো মন্দ এইটার সংস্কৃত শব্দ দেখুন এখানে ভালো বলেছেন, যিনি লিখেছেন কথাকার যোগক্ষেমম, গীতাতে বলছেন যোগক্ষেমম বহাম্যহম, তো যোগক্ষেম মানে ভালো মন্দ এখানে, সেই জন্যে এই কারণের জন্য রামুর ভালো মন্দের বিষয়টা না বিচারিতবান এব কখনোই বিচার করা হয়নি। আদ্য তস্য আজ তার বিদ্রোহাত্মিকাম প্রবৃত্তিম দৃष्ट्वा আজ তার এই বিদ্রোহাত্মক প্রবৃত্তি দেখে সহ গভীরম বিচারং কৃতবান সে গভীর বিচার করেছিল। সহ পিতুঃ বচনম স্মরণ সে বাবার কথা ভাবতে ভাবতে রামুম পুত্রম ইব পালয়তি স্ম রামুকে পুত্রের মতো পালন করছিল। ইদানীম সহ চিন্তয়ন আসিত এখন সে চিন্তা করতে শুরু করলো ইয়ত যে তেন ভ্রষ্টাৎ আচরণাৎ অনুজঃ কথম রক্ষণীয়ঃ এই ভ্রষ্ট আচরণ থেকে বাজে আচরণ থেকে তার ভাইকে কিভাবে রক্ষা করা যায়। এতদর্থম রামঃ তাড়নম আবশ্যকম এর জন্য রামুর মার খাওয়া খুব দরকার। কিন্তু তাড়নেন মাতুঃ প্রতিক্রিয়া কা ভবেত কিন্তু মারলে মায়ের প্রতিক্রিয়া কি হবে। সা রামৌ বহু স্নিহ্যতি স্ম ইতি কারণ সা মানে মা রামুর উপরে খুব স্নেহ করেন, রামুকে খুব স্নেহ করেন। মঙ্গলস্য মনসি মঙ্গলের মনে মাতুঃ কৃতে মায়ের জন্যে বহু আদর ভাব अस्ति খুব সমাদর ভাব আছে। তর্হি কিম করণীয়ম তাহলে কি করা যাবে। ইতি ইত্যেতাদৃশাঃ বিচার তরঙ্গাঃ এই ধরনের বিচার তরঙ্গ মানে বিচার স্রোত বিচার ধারা নিরন্তরম তস্য মনসি নিরন্তর তার মাথায় বা তার মনে স্ফুরিতাঃ অভবন স্ফুরিত হলো আসতে থাকলো। সায়ংকালঃ জাতঃ সন্ধে হয়ে গেল। অন্ধকারঃ अपि প্রসৃতঃ অন্ধকারও প্রসারিত হলো। মন্দিরস্য অর্চকঃ মন্দিরম পিধায় মন্দিরের পূজারী মন্দির বন্ধ করে গ্রামম প্রতি আগমন কালে গ্রামের দিকে আসার সময় কূপস্য বেদিকায়াম
কূপের বেদিকাতে উপবিষ্টম মঙ্গলম, উপবিষ্ট মঙ্গল, তৎ সমীপম আগত্য, উপবিষ্ট মঙ্গলের কাছে এসে আগত্য পৃষ্ঠবান বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, মঙ্গলম ভ্রাতঃ, হে মঙ্গল ভাই, অত্র কিমর্থম উপবিষ্টঃ अस्ति, এখানে কেন বসে আছো? উত্তর কি বলছেন? অর্চকবর্য, হে অর্চক মহাশয়, অধুনা সর্বম অন্নম সংগৃহীতম জাতম, এখন সমস্ত চাল বা ধনধান্য সংগ্রহিত হয়েছে। মম মনঃ আপি প্রসন্নম ভারমুক্তং চ अस्ति, আমার মনও খুব প্রসন্ন এবং ভারমুক্ত রয়েছে। अतः एकान्ते उपविश्य ভগবতঃ কৃতে ধন্যবাদম অর্পয়ন अस्मि, সেই জন্যে এখানে একান্তে বসে ভগবানের জন্য ভগবানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। आम भ्रातः, হ্যাঁ ভাই, ভগবতः अनेके धन्यवादाः यत् अस्मिन् वर्षे अन्नोत्पादनं बहु सम्यक् अभवत्, ভগবানকে অনেকই ধন্যবাদ যে এই বর্ষে বা এই বছরে অন্নের উৎপাদন খুব ভালোই হয়েছিল। ঋতুঃ अपि सम्यक् आसीत्, ঋতুও খুব ভালো ছিল, মরশুম। ভবতি ভগবতঃ কৃপা জাতা, তোমার উপরে ভগবানের কৃপা হয়েছে। ইতি, এটি গ্রামে সর্বত্র চর্চা বিষয়ः জায়মানः अस्ति, এটা গ্রামে সব জায়গাতে চর্চার বিষয় হয়ে উঠেছে। মঙ্গলঃ মনসি চিন্তয়ন আসিত ইয়ত, মঙ্গল মনে মনে চিন্তা করছে যে রামু সদৃশস্য আচারহীনস্য বালকস্য কারণতঃ ময়ি ঈশ্বর কৃপা কথম ভবেত। মঙ্গল মনে মনে এটা চিন্তা করছে যে রামুর সদৃশ মানে রামুর মতো আচারহীন বালকের জন্যে ময়ি মানে আমার উপরে ঈশ্বরের কৃপা কিভাবে হলো? রামু তো এই আচারহীন একজন বালক, সে আমার কাছে আছে, সে থাকার কারণে ভগবানের কৃপা আমার উপর কি করে হলো? ইতি সহ মৌনম আশ্রিতবান, সে চুপচাপ থাকলো। ততঃ অর্চকঃ উক্তবান, তারপরে অর্চক মহাশয় বললেন, কিন্তু ভ্রাতঃ, কিন্তু ভাই, একম বিষয়ম বদামি, একটা বিষয় বলছি, অন্যথা মা চিন্তয়তু, অন্যথা চিন্তা করবে না, অন্যভাবে নেবে না বিষয়টা। আরে অর্চকবর্য ভগবান কিম বদতি, আরে অর্চক মহাশয় আপনি কি বলেন? অহম ভবতি বহু আদরম করোমি, আমি আপনার উপরে খুবই সমাদর করি, আপনাকে আমি খুবই সমাদর করি। ভবান মত্তঃ বিদ্যায়াম অনুভবে বয়সি চ শ্রেষ্ঠ अस्ति, আপনি মত্তঃ মানে আমার থেকে, আমার তুলনায় বিদ্যাতে, বিদ্যায়াম মানে বিদ্যাতে, অনুভবে বয়সে আপনি শ্রেষ্ঠ আমার থেকে। ভবতঃ বচনস্য উল্লঙ্ঘনম কদাপি কর্তুম ন শক্নোমি, আপনার বচনের উল্লঙ্ঘন আমি কখনোই করতে পারবো না। মঙ্গলম ভ্রাতঃ, তুমি খুবই প্রশংসাযুক্ত হয়েছ। ভবতঃ শীল স্বভাবঃ শুদ্ধম চরিত্রম দয়াভাবঃ চ সর্বেষু প্রকটিতাঃ সন্তি, তোমার বা আপনার শীল স্বভাব, অত্যন্ত স্বচ্ছ স্বভাব, শুদ্ধ চরিত্র এবং দয়াভাব সমস্ত জায়গাতে প্রকটিত হয়েছে। কিন্তু ভ্রাতঃ, কিন্তু ভাই, এষঃ রামুঃ ভবতঃ উজ্জ্বলম যশঃ কলঙ্কিতং কুর্বন अस्ति, কিন্তু ভাই তোমার এই রামু ভবতঃ উজ্জ্বলম যশঃ, তোমার যে উজ্জ্বল যশ কীর্তি তাকে কলঙ্কিতং কুর্বন अस्ति, কলঙ্কিত করছে। সহ কিম অকার্যং কৃতবান অর্চকবর্য, কেন সে কি অকাজ করেছে অর্চক মহাশয়? ইতি সাতঙ্কম অপৃচ্ছৎ মঙ্গলঃ, সাতঙ্কম মানে আতঙ্ক সহিত, খুব আতঙ্কের সাথে মঙ্গল জিজ্ঞাসা করেছে। অর্চকঃ ব্রিজলালঃ কিমপি বক্তুম ইচ্ছতি স্ম কিন্তু বক্তুম ন শক্তবান, অর্চকের নাম হচ্ছে ব্রিজলাল। অর্চক ব্রিজলাল কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারলো না।
কিঞ্চিত বিচার্য, কিছুটা বিচার করে, সহ মনসি উৎপন্নান বিচারান অবদত এব, কিছু একটু বিচার করে মনে বিচার করে সে মনে উৎপন্ন বিচারগুলিকে বলে ফেলল। ভ্রাতঃ, ভাই, অহম ব্রাহ্মণঃ अस्मि, আমি ব্রাহ্মণ আছি, আমি তো ব্রাহ্মণ। ভগবান মহ্যম দীর্ঘম দৃষ্টিম দত্তবান अस्ति, ভগবান আমাকে দীর্ঘ দৃষ্টি প্রদান করেছেন। অহম পঞ্চাঙ্গম পশ্যামি, আমি পঞ্চাঙ্গ দেখি। হস্তস্য মস্তকস্য চ রেখাভিঃ ভবিষ্যতঃ ঊহাং করোমি, হস্ত এবং মস্তকের রেখাগুলি দিয়ে বা রেখাগুলির দ্বারা ভবিষ্যতঃ ঊহাং করোমি, ভবিষ্যতের অনুমানও আমি করতে পারি। তাছাড়াও এতাবতী বয়সী, এতটা এই বয়সে প্রাপ্তৈঃ অনুভবৈঃ, প্রাপ্ত অনুভবের দ্বারা সংসারস্য স্থিতিমপি অবগচ্ছামি, সংসারের স্থিতিও আমি বুঝতে পারি। অহম কথয়ামি, আমি বলছি, রামঃ নিয়ন্ত্রণম আবশ্যকম, রামুর নিয়ন্ত্রণ খুবই দরকার। তস্য পঠনম বহু জাতম, তার পড়াশোনা খুবই হয়েছে, অনেক হয়ে গেছে। অধুনাতম প্রতিদিনম আত্মনা সহ ক্ষেত্রম নয়তু, এখন তাকে প্রতিদিন নিজের সাথে মাঠে নিয়ে যাও, জমিতে নিয়ে যাও। 12 ঘণ্টা পর্যন্তম, 12 ঘণ্টা পর্যন্ত, তদ্বারা কার্যং কারয়তু, 12 ঘণ্টা পর্যন্ত তাকে কাজ করাও। নোচেত ঘটঃ চিক্কণঃ এব ভবিষ্যতি, নাহলে ঘট কেবলমাত্র বাইরেই কিন্তু চাকচিক্য হয়ে উঠবে। পুনঃ তত্র জলম পূরয়িতুম ন শক্যেত, মানে চিক্কণ শব্দের অর্থ হচ্ছে বাইরের যে চাকচিক্য, মানে বলছে আপনি যদি ওকে কাজ না করান তাহলে ও কি হবে, কেবলমাত্র বাইরে থেকেই চাকচিক্য হবে তার। পুনঃ তত্র জলম পূরয়িতুম ন শক্যেত, ভিতরে জল পূরণ করতে পারবেন না। মঙ্গলঃ সর্বম জানন অপি ন অবগতবান, মঙ্গল সবকিছু বুঝতে পেরেও কিছু বলল না। সহ উক্তবান, অর্চকবর্য, হে অর্চক মহাশয়, প্রহেলিকা বচনেন মম কিমপি অবগমনম ন ভবতি, এই প্রহেলিকায় ধাঁধা প্রয়োগ করছে, ধাঁধার কথা বলছেন, ধাঁধার মাধ্যমে আপনি যে কথা বলছেন তাতে আমার কিছুই বোধ হচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। ভবান স্পষ্টম বদতু যৎ কিম প্রবৃত্তম, আপনি স্পষ্ট বলুন যে কি ঘটেছে। সুস্বাদু ভোজনস্য ভক্ষণেন রামঃ গ্রামে অনাবশ্যক রূপেণ কোমলঃ জাতঃ अस्ति, ভালো ভালো খাওয়া দাওয়া খেয়ে রামু গ্রামে অনাবশ্যক রূপে, মানে দরকার নেই তবুও অত্যন্ত কোমল হয়ে গেছে। রাম রাম ভ্রাতঃ, রাম রাম ভাই, ভবান তো স্বয়ং বুদ্ধিমান अस्ति, তুমি তো নিজেই খুব বুদ্ধিমান আছো। ইত্যুক্ত্বা ব্রিজলালঃ অগ্রে প্রস্থিতঃ, এই বলে ব্রিজলাল আগে চলে গেল। তাহলে এই পর্যন্ত আজকে থাক, আমরা পরে আবার নেক্সট দিন দেখবো। স্যার 26 এপ্রিল যে ভিডিওটা, যে ক্লাসটা হয়েছে তার ভিডিওটা আপলোড হয়নি। ওটা রেকর্ডিং করা হয়নি, সেই জন্য ওটা আপনারা পাবেন না। ওটা আমি এইটাই শুধু পড়িয়েছিলাম যে এই আজকে যেটা আপনাদের পড়ালাম এটারই প্রথম অংশটা পড়িয়েছিলাম, সেখানে ওই গ্রামের কিছু বর্ণনা ছিল, তো সেইটা পড়িয়েছিলাম। আর 2-3টে রূপসাধন পড়িয়েছিলাম, সেই রূপসাধনটা রূপের যে লিস্ট রয়েছে সেই লিস্টটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো আজকে। ঠিক আছে। প্রলভু কিছু জিজ্ঞাসা আছে? না স্যার, জিজ্ঞাসা নেই আর। ঠিক আছে, তাহলে এই যেরকম আমি দেখালাম এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আসবে, হয়তো এখান থেকে 2-4টে লাইন তুলে দিলাম, দিয়ে একটা প্রশ্ন করলাম, এইরকম ধরনের প্রশ্ন আসবে। বেশ, আপনারা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর যদি পরীক্ষার সময় যে কিছু মনে হয় যে এই প্রশ্ন কিরকম প্রশ্ন, আপনি জিজ্ঞেস করতে পারেন যদি আপনার সেরকম সমস্যা হয়। হ্যাঁ, ম্যাডাম বলুন।
স্যার, প্রয়োজনে একটু যোগাযোগ করা যাবে আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব, শান্তি পাঠের মাধ্যমে শেষ করব। তো আমি শান্তি মন্ত্রটা দিচ্ছি, আপনারা আপনার সাথে করতে পারেন। শান্তি মন্ত্র আমরা পাঠ করেছিলাম। ॐ सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः, शन्नो भवद्वर्यः, शन्न इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु, तद्वक्तारमवतु, अवतु माम्, अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই।
থ্যাংক ইউ শুভরাত্রি স্যার। স্যার। থ্যাংক ইউ শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি শুভ শুভরাত্রি স্যার।